এখন সরাসরি ঘটনায় চলে যাব এবং আমার কাছে যে ঘটনাটি রয়েছে এটি আমাদের একজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন এবং তার এই ঘটনাটি আমি পড়ে শোনাবো। আশা করছি যে তার এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবে পড়ার চেষ্টা করছি। হ্যালো রাসেল ভাই, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আপনাকে শুভেচ্ছা জানিয়ে ভূত.com আমার দ্বিতীয় ঘটনা লিখতে বসলাম। আমি শরীফুল ইসলাম শরীফ, মিরপুর 12, ঢাকা থেকে আজ 2 মাসের ওপরে বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছি। শুধুমাত্র দেশের স্বার্থে ইচ্ছা থাকা সত্ত্বেও বাইরে বের হচ্ছে না, অতএব স্টুডিওতে আসা সম্ভব নয়। আমি যে ঘটনাটি লিখছি যদি ভালো লাগে অনুগ্রহ করে লিসেনারদের পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে ঘটনা প্রবাহে আসা যাক। ঘটনাটি ঘটেছে 80 দশকের শেষের দিকে আমার মামাবাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি উল্লেখ করছি না। বলে রাখা ভালো যে আমি ছোটবেলা থেকেই আমার নানু বাড়িতে ছিলাম। আমার পড়াশোনা, আমার শৈশব, কৈশোর এবং বেড়ে ওঠা সবকিছু আমার নানুর আদর যত্নে আমি বড় হয়েছি। তাই নানুর প্রতি আমার অপরিসীম ভালোবাসা ছিল। নানুকে একা বাড়িতে রেখে আমি বেশি দিন অন্য কোথাও গিয়ে থাকতে পারতাম না। আমি সবেমাত্র 8ম কি 9ম শ্রেণীতে পড়াশোনা করি। কোনো একটি ভেকেশনে আমি আমার ফ্যামিলির কাছে কিছুদিনের জন্য ঢাকায় বেড়াতে আসি। এখানে 13-14 দিন থাকার পর নানুর জন্য মনটা ছটফট শুরু করেছিল। বিধায় আমি ঢাকা থেকে রওনা দিয়ে নানুর বাড়ি চলে আসি। আমি বাসায় ঢুকে দেখি নানু আসরের নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন। যেই আমার ডাক শুনেছেন অমনি নানু হুড়মুড়িয়ে জায়নামাজ ছেড়ে আমার মুখে চেপে ধরল এবং বলল যে, ভাই তুই কোনো কথা বলিস না, কোনো আওয়াজ করিস না। তুই এই সময়ে কেন আসলি? তুই যেভাবে এসেছিস ঠিক সেইভাবে চুপি চুপি ঢাকায় চলে যা। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে, আর আপনি এত অস্থির হচ্ছেন কেন? উনি বলল, বাড়ির অবস্থা খুব খারাপ। এলাকায় এক অশরীরী ডাইনি ঢুকেছে, যার উপরে নজর পড়ে তারই ডায়রিয়া কলেরা হয়, 24 ঘন্টার মধ্যে মারা যায় এবং মৃতদেহ খেয়ে ফেলে। এবং আরো শুনে রীতিমতো অবাক হলাম যে 3 দিনের মধ্যে এই বাড়ির ছোট বড় সবাই মিলে 4 জন মানুষ মারা গিয়েছে এবং পাশের পাড়া সহ মোট 14 জন মারা গেছেন। এবং এটি এক পাড়া থেকে অন্য পাড়া সহ পুরো গ্রাম ছড়াতে যাচ্ছে। আমার বুঝতে বাকি রইল না যে কেন বাড়ির সামনের রাস্তার দোকানপাট বন্ধ। মানুষের কোলাহল ও আড্ডা কোনোটাই নেই। পুরো এলাকাটা জুড়ে কেমন যেন গুমোট থমথমে ভাব, স্তব্ধ ফুতুরে পরিবেশ বিরাজ করছে। যাই হোক, নানুর এসব কথা শুনে আশ্বস্ত হয়ে বললাম, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমার কিছুই হবে না। নানুর সমস্ত অনুনয় বিনয় উপেক্ষা করে আমি থেকে গেলাম। একটু খুশি হয়েছিলাম এই ভেবে যে এবার বুঝি ভূত, অশরীরী বা ডাইনি দেখার ইচ্ছেটা পূরণ হবে। যাই হোক, নানুর এসব কথা শুনে আশ্বস্ত করে বললাম, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমার কিছুই হবে না। নানুর সমস্ত অনুনয় বিনয় উপেক্ষা করে আমি থেকে গেলাম। মনে মনে খুশি হয়েছিলাম এই ভেবে যে এবার বুঝি ভূত, অশরীরী বা ডাইনি দেখার ইচ্ছেটা পূরণ হবে। আমি এতটাই ডানপিটে ছিলাম যে কোনো ভূত প্রেতের উপস্থিতি কিংবা এসবের প্রতি ন্যূনতম ভয়ের অনুভূতিটুকু আমার মস্তিষ্কের নিউরনকে কখনো স্পর্শ করেনি। রাত বিরেতে যেভাবে চলাফেরা করেছি, একা একা রাতভর মাছ ধরা, বন্ধুদের সাথে অন্য গ্রামে গিয়ে হিন্দুদের পূজা মণ্ডপ দেখা, কীর্তন শোনা, যাত্রাপালা, গান শুনে, কখনো একা একা রাত 3টায় ঘরে ফেরা এবং শ্মশানে মানুষ পোড়া দেখে নির্ভয়ে বাড়ি ফিরেছি। এসব করতে গিয়ে হয়তো মাঝে মধ্যে আমার ভূত প্রেত বিভিন্ন রূপ ধরে এসেছিল আমাকে ভয় দেখানোর জন্য, কিন্তু আমার ভেতরে ভয়ের লেশ মাত্র অনুভূতি না দেখে হয়তো ওরা নিজেরাই লজ্জা পেয়ে চলে গেছে। এই সব স্মৃতি এখন মনে করলে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের পটভূমিতে হারিয়ে যায় এবং সত্যি ভয় পাই। এবার আসি মূল ঘটনায়। ঘটনার সূত্রপাত হয় আমার এক চাচাতো মামার বড় মেয়ে
অর্থাৎ আমার মামাতো বোনকে নিয়ে, যিনি আমার আম্মার থেকেও বয়সে বড় ছিলেন। ওনাকে বিয়ে দেওয়া হয়েছিল চাঁদপুর জেলার হাজীগঞ্জের আশেপাশে কোনো একটা গ্রামে। ওনার সন্তানাদি ছিল 5 জন। সেই ছোটবেলা থেকে ওনাকে আমরা একবারই দেখেছি। শুনেছি উনি দীর্ঘদিন যাবৎ এক ধরনের অজানা রোগে ভুগছেন। অনেক ডাক্তার কবিরাজ চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছিল না, এবং ওনার সাথে নাকি প্যারানর্মাল কিছু নিয়মিত ঘটত, যা ওনার শরীর ও মনের সাথে ওতপ্রোতভাবে একদম মিশে গেছে। এরকমই শুনে আসছিলাম। ওষুধপত্র খাওয়া দাওয়া ঠিক মতো করতেন না। এভাবে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে একদিন উনি মারা যান। মৃত্যুর আগে ওনার পরিবার সদস্যদের বলে গেছেন যে মৃত্যুর পরে ওনার কবরটা যেন বাবার কবরের পাশে দেয়া হয়। একদিন রাতে মৃত্যুর সংবাদ পাওয়ার পর কামরুল ভাই তাড়াতাড়ি গ্রামের পরিচিত একটি নৌকা ঠিক করে সাথে আরো একজন লোককে নিয়ে বড় বোনের লাশ আনতে খুব ভোরে রওনা দেন। এখান থেকে ঘটনাটি ঘটেছিল সেটা জানতে পারলাম তাদের মুখে, যারা লাশ আনতে নৌকা নিয়ে গিয়েছিল, এবং আমি তাদের একজনের হয়ে ঘটনাটি যেভাবে ঘটছিল সেভাবে তুলে ধরার চেষ্টা করছি। 80-র দশকে যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত ছিল না, এবং যাতায়াতের একটি অন্যতম মাধ্যম ছিল নৌকা। যাই হোক, সেখানে গিয়ে পৌঁছেছি যখন, তখন বেলা বাজে প্রায় দুপুর 1টা। লাশের গোসল, কাফন ও জানাজা ও আনুষঙ্গিক কাজ শেষে লাশ নিয়ে রওনা দিতে বেলা প্রায় তখন 3টা। নৌকার ছোঁয়ের ভেতরে লাশ শুইয়ে রেখে সামনে পেছনে পর্দা দিয়ে বন্ধ করে আগরবাতি জ্বালিয়ে দিয়ে আল্লাহর নাম নিতে নিতে যাত্রা শুরু করলাম। নৌকা খুব ভালোভাবেই চলছিল। 8টা কি 9টার মধ্যে হয়তো পৌঁছাতে পারবো। আমরা দুজন নৌকার সামনে বসে জিকির করছি এবং মাঝে মাঝে বৈঠা দিয়ে মাঝিকে একটু সাহায্য করছি। এদিকে কবর খোঁড়ার কাজ নিশ্চয়ই সম্পন্ন হয়ে গেছে। আমরা বড় শাখা নদী ধরে এগুতে এগুতে এমন একটা জায়গায় পৌঁছেছি, তখন সন্ধ্যার অন্ধকার নেমেছে। মাঝি এখন গ্রামের ভেতর দিয়ে একটি খাল ধরে যেতে শুরু করেছে। খালের দুই পাশে ঘন গাছপালার ঘুটঘুটে অন্ধকার, চোখে কিছু একটা দেখা যাচ্ছিল না। নৌকার হারিকেনটা ইতোমধ্যে জ্বালিয়ে দিয়ে সামনে নৌকার ছোঁয়ের সাথে লাঠি বেঁধে রেখে দিয়েছি, কিন্তু মিটিমিটি আলো এই অন্ধকারটাকে ভেদ করতে পারছে না। মাঝিকে জিজ্ঞেস করলাম, বমিন মিয়া, এটা কোন ধরনের পথ? আমরা কোন দিকে যাচ্ছি? মাঝি বলল, শর্টকাট, এই গ্রামের ভেতর দিয়ে কোনাকুনি পাড়ি দিয়ে সামনের বড় চকে উঠব। যাই হোক, একটু তাড়াতাড়ি হলেই ভালো। এভাবে প্রায় ঘন্টাখানেক যাওয়ার পর হঠাৎ কেন যেন মনে হলো নৌকার গতি স্লথ হয়ে গেছে। মাঝি প্রাণপণে জোরালো গি মারছে, কিন্তু নৌকা সামনের দিকে এগোচ্ছে না। নৌকা কেমন যেন ভারী হয়ে গেল। মাঝি প্রথমে ভাবলো হয়তো নৌকার পাটাতনের নিচে কোনো শৈবাল বা কচুরিপানার ঝাঁক বেঁধেছে, তাই হয়তো এমনটি হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলার পর আচানক নৌকা প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভব হলো। বেগ সামলাতে না পেরে নৌকার মাথা ঘুরে গেল, লগিটা গাছের ডালায় বেঁধে হাত থেকে ছুটে গেল। মাঝি তখনও বুঝতে পারছিল না আসলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বৈঠার সাহায্যে লগিটাকে উদ্ধার করে আবার সামনে এগুতে শুরু করলো। এভাবে যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু খালের মাথা যেন আর শেষ হচ্ছে না। মাঝি কিছুটা ঠাওর করতে পারলো সে ভুল রাস্তায় এসেছে। এমন এক জায়গায় এসে মাঝি নিজেই বুঝতে পারছিল না সে কোন দিকে যাবে, কোথায় এসে ঠেকেছে। আমাদের চিল্লা চিল্লি শুনে দূর থেকে টর্চ মেরে কেউ একজন এগিয়ে এসে বলল, কে আপনারা? আমরা মন থেকে সাহায্যের আকুতি ভরা কণ্ঠে বললাম, ভাই, আমরা এসেছি অমুক জায়গা থেকে, আমরা যাব কচুয়া, অমুক গ্রামে। আমাদের কথা শুনে লোকটি অবাক হয়ে বলল, আপনারা এখানে কেন এসেছেন? আপনারা বড় ভুল করে ফেলেছেন, খারাপ রাস্তায় ঢুকে পড়েছেন। লোকটি বলল, আল্লাহর নাম নিয়ে নৌকা ঘুরিয়ে পিছনে যেতে থাকুন। আনুমানিক 2 কিলো যাওয়ার পরে ডান দিকে যে খালটি গেছে সেটা ধরে এগুলে বড় জলা বা হাওর সামনে পড়বে। নৌকা ঘুরিয়ে আমরা পেছনের দিকে যেতে শুরু করলাম। যত এগোচ্ছি যেন এক অজানা ভয় আমাদের গ্রাস করছে। কাঁটা দিয়ে শরীর ফুলে গেছে। যতই মনে সাহস জোগানোর চেষ্টা করছি ততই আমাদের গলা শুকিয়ে আসছে। মাঝি আগে আমাদের সাহস দিয়ে বলেছিল, আমি আছি, আপনারা ভয় পাবেন না, হারিকেন শক্ত করে ধরে বসে থাকবেন। কিন্তু এখন মাঝি নিজেই ভয়ে তার হাত পা অবশ।
এক ধরনের আওয়াজ শুনে, যা সামনে থেকে আমরা দুজন কোনো কিছুই শুনতে পাই নাই। হঠাৎ মাঝি পেছন থেকে বলে উঠল, ভাই, আপনারা একটু পিছনে আসবেন, আমার নৌকা বাইতে অসুবিধা হচ্ছে। আমরা ভয় পাবো বলে বুঝি মাঝি কিছুই বলল না। কামরুল ভাই পেছনে গেল, আমি একা বসে আছি। কিছুক্ষণ পর হঠাৎ নৌকার ছইয়ের ভেতর থেকে এক ধরনের আওয়াজ শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে এক লাফে নৌকার পেছনে এসে হুমড়ি খেয়ে পড়ি। সবাই নৌকার এক মাথায় চলে আসাতে নৌকা ডুবে যাবার উপক্রম হলো। কেন জানি কারো একার পক্ষে নৌকার সামনে বা পেছনে থাকার সাহস হচ্ছিল না। মাঝি বলল, আপনারা সামনে চলে যান, তা না হলে নৌকায় পানি ঢুকে যাবে। আমরা আবার নৌকার সামনে গিয়ে বসলাম। পর্দার ভেতর লাশের সাথে কি হচ্ছে সেটা দেখার জন্য কারো সাহস ছিল না। কারো মনে যাতে ভয় ঢুকতে না পারে, তাই যার যার জায়গা থেকে ব্যাপারটি চেপে গেলাম এবং দোয়া দরুদ পড়তে থাকি। অনেকক্ষণ পর থেমে থেমে মনে হয় চপ চপ করে খাবার কোনো একটা শব্দ পাচ্ছি। যাই হোক, ঘুটঘুটে অন্ধকার, সামনের সীমানা পেরিয়ে খোলা মেলা চলা ও হাওরে প্রবেশ করলাম। আকাশ পরিষ্কার এবং একাদশী চাঁদ থাকায় খোলামেলা জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আল্লাহকে কৃতজ্ঞতা জানিয়ে মনে মনে খুশি হয়েছি এই ভেবেছে বাকি পথটুকু হয়তো সহি সালামতে পৌঁছে যেতে পারবো। ঘড়ির কাঁটা দেখে সবাই অবাক। রাত 11টা ছুঁই ছুঁই। মাঝি ক্লান্ত হয়ে নৌকা চালাচ্ছে ধীর গতিতে। মন চাঙ্গা করার জন্য কিছুক্ষণ পর মাঝিকে বিড়ি জ্বালিয়ে দেই। এভাবে চলতে চলতে আমরা দুজন কখন যে ঘুমের ঝিমুনি ধরে ফেলেছে আমাদের বুঝতে পারিনি। নৌকা পাড়ে ফিরলে যেমন ঝাঁকুনি খায়, তেমনি একটা ঝাঁকুনি দিয়ে নৌকা থেমে গেল। আচমকা মাথা তুলে দেখি একটা উঁচু জায়গায় মাটির ডিবিতে নৌকা ঠেকেছে। প্রথমে ভাবলাম আমরা চলে এসেছি, কিন্তু ভালো করে তাকিয়ে দেখি জায়গাটা অপরিচিত। মাঝিকে বিরক্তির সুরে বললাম, মমিন মিয়া, কোথায় নিয়ে আসছো? সে আমতা আমতা করে বলল। তাতে বুঝতে বাকি রইল না যে তাকে পথ ভুলিয়ে অন্যদিকে নিয়ে চলে এসেছে। জায়গাটা কোথায় সেটা ভালো করে দেখার জন্য আমরা নৌকা থেকে নেমে যা দেখলাম সেটা দেখবো বলে মোটেও প্রত্যাশা করিনি। আমরা দেখলাম গ্রামের বাহির সাইডে একটা বড় ছাড়া পুকুর, তার চারপাশে বড় বড় গাছপালা এবং পুকুরের এক পাশে প্রশস্ত জায়গা জুড়ে গোরস্থান। এটা দেখে আমরা ভয় পেয়ে যাই। এরই মধ্যে মাঝি কয়েকবার চিৎকার করে কাউকে ডাকার বৃথা চেষ্টা করেও কোনো লাভ হয়নি। চারিদিকে গভীর নিস্তব্ধ নীরবতা পরিবেশ দেখে আমরা শরীর হিম করে বসে রয়েছি। হঠাৎ দূর থেকে উলফের মতো একটা কুকুরের ডাক রাতের নীরবতা অতিক্রম করে আমাদের কানে এসে পৌঁছলো। জায়গাটি ভালো ঠেকছে না ভেবে যেই আমরা তাড়াতাড়ি নৌকায় উঠলাম, কিন্তু মাঝি নৌকা সরাতে পারছে না। প্রথমে ভাবলাম হয়তো নৌকাটি কাদা মাটির সাথে এঁটে গেছে, কিন্তু না না, কামরুল ভাই নেমে দেখলো নৌকার তলা সম্পূর্ণ পানিতে। তাহলে মাঝি চেষ্টা করেও কেন নৌকাটি ঘোরাতে পারছে না? মনে হচ্ছে কোনো এক অশুভ শক্তি নৌকাটিকে আঠার মতো আটকিয়ে রেখেছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করে বৈঠা দিয়ে যেই ধাক্কা দিয়েছি নৌকা সরে গেল। রাত বাজে 1:15। এত বড় হাওরে শুরু হলো আমাদের উদ্দেশ্যবিহীন পথ চলা। একদিকে হারিকেনের তেল ফুরিয়ে যাওয়ায় আলু নিভু নিভু, ভাঙা চাঁদটা পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে। সেটার দিকে তাকিয়ে আন্দাজ করা, ঠিক রাখার চেষ্টা যে মাঝি নৌকা ঠিক চালাচ্ছে কিনা। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা চাপা কান্নার আওয়াজ শুনে আমি আঁতকে উঠে কামরুল ভাইয়ের হাত চেপে ধরি। কান খাড়া করে শুনলাম নৌকার ভেতর থেকে অবিকল শেফালির মায়ের গলার কান্নার আওয়াজ। যাই হোক না কেন, মাঝিকে বুঝতে দেয়া যাবে না কি হচ্ছে ভেতরে, তাহলে আমাদের বিপদ হবে। কিন্তু মাঝি চিৎকার দিয়ে বলল, ভাই, আমি আর নাও বাইতে পারছি না, আমার খুব সমস্যা করছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে মমিন মিয়া? সে বলল, কেন আপনারা কিছু বুঝতে পারছেন না যে নৌকাটা আমার টাইনা ধরে রাখছে? আপনারা কি কোনো আওয়াজ শুনতে পান নাই? কামরুল ভাই বড় গলায় কাশি দিয়ে মাঝিকে সাহস জোগানোর ব্যর্থ চেষ্টা করে বলল, মমিন মিয়া, এসব কিছু না, তুমি কানে ভুল শুনছো। আল্লাহর নাম নিয়ে নৌকা চালাও। সময় যত গড়াচ্ছে বুঝতে পারছি আমাদের সাথে কি হচ্ছে। আমরা স্পষ্ট বুঝতে পারছি আমাদের তিনজনকে ছাড়াও নৌকার ভেতরে আরো কিছুর উপস্থিতি রয়েছে। হঠাৎ এক অদ্ভুত হাসির শব্দে মমিন মিয়া দাঁড়ানো থেকে চিৎকার করে ধপাস করে পাটাতনে পড়ে গেল।
ভয়ে নৌকার ওপাশে গিয়ে দেখি মমিন মিয়ার মাথাটা নৌকার গুলোয়ের পাশে ঝুলে আছে। আমি চিৎকার দিয়ে কামরুল ভাইকে ডাকলাম, কামরুল ভাই, এ পাশে আসো। মমিন মিয়ার মাথাটা গুলোয়ের উপর রেখে মাথায় পানির ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করল। মমিন মিয়া নিথর নিস্তব্ধ হয়ে পড়ে আছে। আচমকা একটা পটকা পচা গন্ধে আমাদের নাকে এসে বাড়ি খেলো। গন্ধটা ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গন্ধটা যতই নাকের ভেতরে ঢুকছে ততই মনে হচ্ছে মাথাটা ঝিমঝিম করছে, শরীর অবশ হয়ে আসছে। আর টিকতে না পেরে আল্লাহকে স্মরণ করে পেছন থেকে নৌকার সামনে গিয়ে বসি। তারপর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। এভাবে কতক্ষণ ছিলাম বুঝতে পারিনি। হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টির ঝাপটায় আমার চেতনা ফিরে এসেছে। চোখ খুলে দেখি আমি একা, এবং নৌকার অপর পাশে মমিন মিয়া নৌকা চালাচ্ছে। কামরুল ভাই নাকে মুখে গামছা বেঁধে মমিন মিয়ার পাশে মাথা নিচু করে বসে আছে। ইতোমধ্যে ফজরের আজান পড়েছে। নৌকাও নিজ গ্রামের কাছে চলে আসছে। যথাসময়ে নৌকা ঘাটে ফিরল। খবর পেয়ে মসজিদের মুসল্লিরা নামাজ শেষ করে খাটিয়া নিয়ে লাশ তুলে নিল। যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে কবরস্থ করতে হবে তাই বলেছে। লাশের শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলা হয়েছে, এবং অদ্ভুত বিষয় হলো এই যে লাশের বুকের মাঝখানটা একটা ছিদ্র ছিল এবং ভেতরে কলিজা, গুর্দা এই জাতীয় কোনো অর্গান ছিল না। মনে হলো একটা কিছু তীক্ষ্ণ একটা কিছু ঢুকিয়ে সব অর্গানগুলো খেয়ে ফেলা হয়েছে বা ছিঁড়ে ফেলা হয়েছে। এভাবে অবসান হলো এক বিভীষিকাময় রাতের। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হয়নি। মূলত ঘটনার আসল বিভীষিকাময় করুণ নির্মম ইতিহাস রচিত হলো সেদিন। সেদিন আনুমানিক রাত 8টা। ঘরের পাশে মামনি একটি কান্নার আওয়াজ শুনতে পান। উনি নামাজ পড়ছিলেন, আওয়াজ শুনতে থাকেন। দেয়ালে ওনার বড় মেয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে কাঁদছে। মুহূর্তের জন্য মামনি বেমালুম ভুলে গেলেন তার মেয়ে কত হয়েছেন। তিনি যেই একটু এগিয়ে গেলেন তখনই মেয়েটি আস্তে আস্তে হেঁটে অন্দর বাড়ির দিকে পুকুরের শান বাঁধানো ঘাটের কাছে এসে দাঁড়ালো। মামনি নাম ধরে ডেকে উঠলেন। হঠাৎ ঘরের অন্য একজন সদস্য ব্যাপারটি লক্ষ্য করে দ্রুত পেছন থেকে মামনিকে আটকিয়ে ফেলেন। সেই রাতে বাড়িতে অনেকে হাসি কান্নার আওয়াজ শুনতে থাকে, এবং ভোর রাতে বাড়ির কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে যান। 24 ঘন্টা যেতে না যেতে 2 জন বাচ্চা মারা যায়। পরপর 2 দিনের ব্যবধানে ছোট বড় মিলে একই বাড়িতে 4 জনের প্রাণ যায়। পুরো বাড়ি জুড়ে করুণ হৃদয় বিদারক দৃশ্য, শোকের মাতম বয়ে যায়। তাই 2 দিন যেতে না যেতেই পাড়ার মধ্যে রাতে বিলাপ, চিৎকারের কান্না। খবর পেল ওই বাড়ির অমুক ছেলেটা মারা গেছে। শোনা যেতে শুরু হলো প্রায় প্রতিদিন রাতে কোনো না কোনো মরার আওয়াজ বা মরার কান্নার আওয়াজ। অর্থাৎ মারা গেছে তখন কেউ বিলাপ করে কাঁদছে। কোনটা যে মরার কান্না আর কোনটা যে অশরীরী কান্না সেটা বোঝাই কঠিন হয়ে দাঁড়ালো। গ্রামের প্রত্যেক পাড়ার কুকুরগুলো যেন অজানা কিছু দেখে আতঙ্কে কান্না করছে একের পর এক। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে কারো বিপদে কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ ভয়ে বের হতে চায় না। প্রায় রাতেই কোনো না কোনো মরার খবর পাওয়া যেত। আশ্চর্যের বিষয় হলো এই যে প্রায় প্রতিটি লোকই রাতে মারা গেছে, এবং নোটিস করত তাদের বেশিরভাগ লাশের শরীরের বিভিন্ন অংশ খাওয়া। এভাবে বেশ কিছু মানুষের অস্বাভাবিক মৃত্যু হওয়ার পাশাপাশি ব্যাপারটি যখন পুরো গ্রাম চড়াতে শুরু করলো, তখন গ্রামের মুরব্বী ও যুবক মিলে ওই এলাকার একটি মাদ্রাসার সমস্ত আলেম এবং ছাত্রদের আমন্ত্রণ জানিয়ে মামার বাড়ির বড় মসজিদে সবাই একত্রিত হয়ে পুরো গ্রাম বন্ধ করার প্রক্রিয়া করলো, এবং আমিও তাদের সাথে পার্টিসিপেট করি। হুজুরগণ একটা গ্রুপে 10 জন করে এভাবে 12টা গ্রুপ করে দিল। কি দোয়া পড়তে হবে সবাইকে শিখিয়ে দিল, এবং প্রত্যেক গ্রুপে 2 জন 1 জন করে হুজুর উপস্থিত থেকে পুরো গ্রাম প্রদক্ষিণ করতে লাগলো এবং চিৎকার করে দোয়া পড়তে লাগলো। এইভাবে পুরো গ্রাম বন্ধ করার পর এই অশুভ ঘটনার পরিসমাপ্তি ঘটল। এত বছর পর এসে আমি একটি হিসাব মিলাতে পারছি না। জানতে ইচ্ছা করছে সেটা হলো নৌকার লাশ আনা একটি রাতের বিভৎস ঘটনার সাথে কি সম্পর্ক থাকতে পারে পরবর্তীতে ডায়রিয়া ও কলেরায় মারা যাওয়ার, এবং লাশের শরীরের কোনো অংশ খেয়ে ফেলার। যদি কারো জানা থাকে অনুগ্রহ করে জানাবেন। সমস্ত লিসেনারদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। প্লিজ স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড সবাইকে
নিরাপদে রাখবেন সেটা তিনি জানিয়েছেন। স্পেশালি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই ভূত.com অ্যারেঞ্জ করার জন্য। হ্যাঁ, ঘটনাটি আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। যেখান থেকে শুরু হয়েছিল তার মাঝখানে হঠাৎ করে অন্য একটি ঘটনায় আমরা ঢুকে পড়লাম, কিন্তু তিনি পরে বলেছেন যে এই ঘটনার সাথে ওই ঘটনার কোনো লিঙ্ক আছে কিনা এটাই উনি জানতে চেয়েছেন। এবং এটাতে আপনাদের কি মনে হয় সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন, এবং অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন, স্বাধীন অ্যাপের যে এখানে কমেন্ট করা হয় সেখানেও আপনি চাইলে জানাতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি জানিয়ে দিন আমাদেরকে। তো এই ছিল ঘটনা। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। Voot.com. The fear returns with Russell. শুরু করেছিলাম একটা নৌকার ঘটনা দিয়ে। কেমন হয় যদি আজকে আফনান ভাইও শোনান নৌকা নিয়ে একটি ঘটনা? আমার মনে হয় খারাপ হয় না। তবে তার আগে আমরা শুনবো, আমি বলেছিলাম না যে আমাদের এই প্লেন নিয়ে একটা ঘটনা রয়েছে, এবং আমাদের পাইলট এবং তাদের ক্রুদের নিয়ে আমাদের অনেক আগ্রহ থাকে। তাদের মধ্যেই একজন আমাদের একটি ঘটনা পাঠিয়েছেন, চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন। তিনি এখন কানাডায় অবস্থান করছেন। আমরা তার কাছে সেই ঘটনাটি শুনে আসব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ইন দ্য মেইন টাইম আমাদের অবশ্যই লিখুন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shadhin RUSSELL.SHADHIN। একই সাথে আপনি স্বাধীন মিউজিক অ্যাপে যে মেসেজ পাঠানো যায় বা যেখানে চ্যাট অপশন রয়েছে সেখানেও আপনি কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন, আমি সেখানে আপনাকে উত্তর দেব। আমি চলে যাচ্ছি আমাদের পরের ঘটনাটিতে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাবরিনা কানাডা থেকে বলছি। আজকে আমার ঘটনাটা শুরু করার আগে আমার জবের একটা ভূমিকা এখানে দেওয়া উচিত, কজ আমার জবটার সাথে রিলেটেড এই ঘটনাটা। জবটার সাথে রিলেটেড বলতে হচ্ছে একটা হোটেল কেন্দ্রিক ঘটনা। তাই আমি একটি স্বনামধন্য এয়ারলাইন্সে কেবিন ক্রুতে ছিলাম বলছি, কারণ আমি হুট করে একদিন কানাডা সেটেল করার জন্য চাকরি রিজাইন করে চলে আসি। তো এর মাঝেই একটা ছিল না, কত সনটা ভুলে গেছি। যাই হোক, এখন থেকে 15 বছর 20 বছর আগে মাস্কাটের একটি ঘটনা। আমরা ফ্লাইটে যখন যেতাম মাস্কাটে, তখন একটা সেট থাকতো 3 দিন আর একটা সেট থাকতো 4 দিন। সেট মানে ক্রু সেট। মাস্কাটে আমরা তখন, এখনকার যে উন্নত ওমান শহর মাস্কাট যে রূপ, সেটি ধরেন এখন থেকে 20 বছর আগে কিন্তু তা ছিল না। 20-25 বছর আগে বেশ ফাঁকাই ছিল, মানে আরব দেশ যেমন থাকে। সো আমরা তো ফ্লাইটে গিয়ে হোটেলে থাকতাম, আমাদেরকে খুব ভালো হোটেলে রাখা হতো সবসময়। মাস্কাটেরই একটি শহর রুই শহরটা সবাই চেনে। তো রুইরে একটি পাহাড়ের উপরে বেশ ভালো একটি জায়গায় 5 স্টার হোটেল। আমি হোটেলটির নামটা সঙ্গত কারণেই বলছি না, কারণ এটি একটি 5 স্টার মাল্টি ন্যাশনাল হোটেল। সো প্রথম দিন আমরা ফ্লাইট নিয়ে গেছি। গিয়ে তো ফ্লাইটের পরে এত টায়ার্ড থাকি, বিভিন্ন কাজ ধরেন আমাদের 4 ঘন্টার যদি ফ্লাইট হয়, আগে পিছে সব ডিউটি হিসাব করে ধরেন সেখানে 8 ঘন্টায় হয়ে গেল। সো বেসিক্যালি টায়ার্ড। আর টাইমেরও একটা ব্যাপার থাকে। মাস্কাট টাইম বাংলাদেশ থেকে 2 ঘন্টা পিছানো, বা ফ্লাইটে যাব ওই চিন্তায় হয়তো আগের রাতে ঘুম হয়নি। সব মিলিয়ে ধরেন এত টায়ার্ড থাকতাম যে ঘুমিয়ে যেতাম। ফ্লাইট করে গিয়ে হট শাওয়ার নিয়ে ঘুম। তো সেদিনও তাই করেছি। ফ্লাইট নিয়ে গেছি, যথারীতি হোটেলে চেক ইন করে হট শাওয়ার নিয়ে অ্যাজ ইউজুয়াল ঘুমিয়েছি।
ঘুম থেকে উঠে ঘুম থেকে একটু বেলা করে উঠেছি, তখন বেলা হয়ে গেছে, তাই একটু চাটা খেয়ে ভাবলাম নামাজ পড়ার জন্য উজু করে আসি। তারপর উজু করে এসেছি, এসে জোহরের নামাজটা পড়লাম। পড়লাম মানে যেহেতু সফরে ছিলাম, কসর 2 রাকাত নামাজ ছিল, ওটা পড়ে আবার ভাবছি ঠিক আছে একটু পরে তো আবার আসর পড়বো, তো বসে আমি বই পড়ি। তাই করছি, বই পড়ছি। যখন জোহরের নামাজ পড়লাম ভালোই। এরপর যখন আসরের একটু আগে হঠাৎ করেই হোটেল, আমার রুমের যে ওয়াশরুম, সেখানে লাইট একবার কেউ সুইচ চাপছে, কেউ আবার নেভাচ্ছে, মানে একবার জ্বলছে একবার নিচ্ছে। এটা অনেকক্ষণ হচ্ছে। আমি স্পষ্টই মানে দেখা যাচ্ছে যে ওই ওয়াশরুমের সাইডে অন্ধকার, আবার লাইট আসছে, আবার অন্ধকার, আবার লাইট আসছে। প্রথমে ভাবলাম বোধহয় সুইচের কোনো গন্ডগোল, যাই হোক সুইচের গন্ডগোল ভেবে বসে আছি। কিন্তু একটু ভয় লাগছে, তাই ওয়াশরুমের দিকে আর যাইনি। যেহেতু অজু আছে, আমি আসরের নামাজের জন্য দাঁড়ালাম। তো আসরের নামাজও 2 রাকাত কসরের দাঁড়িয়েছি। বাট এবার আমার মনে হলো শুধু তো আমি না, মনে হচ্ছে আমার পেছনে কেউ গা ঘেঁষে দাঁড়ানো নামাজের পেছনে। আমি সেই অভিজ্ঞতার কথা এখন আর বর্ণনায় বলতে পারবো না। সেই অনুভূতিটা খুব মানে খুব যে বোঝাতে পারবো তা না, মানে মনে হচ্ছে গা ঘেঁষে কেউ দাঁড়ানো, আমি নামাজে দাঁড়ানো, আমি নামাজের সূরা শুরু করেছি, মানে মনে হচ্ছে সূরা ভুলে যাচ্ছি। আর 2 রাকাত নামাজ আমি মনে হয় কি 2 সেকেন্ডে শেষ করলাম নাকি 20 মিনিটে শেষ করলাম আমি জানি না। নামাজটা শেষ করতেই মনে হলো পাশেই এখনো কেউ আছে। আমি তো কিছুই আর পিছনে তো তাকাইনি। ওই অবস্থায় আমি দরজা খুলে দৌড় দিয়ে তো লবিতে চলে গেছি। লবিতে গিয়ে তারপর রিসেপশনে বললে পরে ওরা বেল বয় দিয়ে পাঠালো। আমি রুমে ঢুকি না, আমি তো রুমে ঢুকবো না। তো তখন আসলে এইসব দেশে বেশিরভাগই অনেক বাঙালি ভাইয়েরা অনেকেই জবে আছেন। সো ওনাদের সাথে কথা বলতে বলতে উঠছিলাম, আর আমাকে বলছে, বেল বয় ছিল এক বাঙালি ছেলে আর একজন ইন্ডিয়ান, আমাকে বলছে আপা আপনি যান গিয়ে গুছায় নেন, রুমটা চেঞ্জ করেন। তো আমি বললাম ভাই আমি তো ঢুকতে পারবো না, আপনি আমার সাথে আসেন, তারপর আমি গুছাই। আচ্ছা ঠিক আছে, গুছিয়ে আমাকে রুম শিফট করলো। সেবার সেটা শেষ হলো। তারপর আমাকে যখন রুমে দিয়ে গেল, তখন ওই বেল বয় যে বাঙালি ভাই, ওনার নাম জসিম, উনি বললেন যে আপা এই হোটেলটা আসলে না একটা কবরস্থানের উপরে করছে, তো এটাতে আসলে অনেক ঘটনা আছে। তাই শুনে তো আমার ঘুম মাটি। পরে আমি আমার কলিগদেরকে জ্বালিয়ে আমার সাথে আর যে 2 মেয়ে ছিল ওদের সাথে গিয়ে একই রুমে 3 জন থেকেছি, রিকোয়েস্ট করে বাবা তোমাদের প্রাইভেসি নষ্ট হলেও আমাকে রাখো, আমি থাকবো এখানে। সো এটা গেল আমার প্রথম স্টোরি। সেম হোটেলে আমার আরেকটি ছিল স্টোরিটা। সেটা হচ্ছে আমি যখন বরাবরের মতনই ফ্লাইট করে আবারও সেই হোটেল রুমে হোটেলে গিয়েছি। তারপর এবার আমি আর একা না, এবার আমি একা থাকবো না, কারণ কি আমার গতবারের ভয়টা চেপে আছে। সো আমি একা থাকবো না, আমি রুম শেয়ার করবো। রুম শেয়ার করতে হলে আমি একটা মেয়েকে রিকোয়েস্ট করলাম, প্লিজ আমি তোমাদের সাথে রুম শেয়ার করবো। ওরা যেহেতু আমাকে কিছু সেভাবে তো বলবে না, বলেনি কিছু, ঠিক আছে আসেন একসাথেই থাকি। তো আমি আমার সাথে যে মেয়েটা ছিল ওই মেয়ের নাম অঞ্জনা। সো আমি অঞ্জনা ঘুমাচ্ছি, হঠাৎই আমার মনে হলো রুমের মধ্যে কি যেন তোলপাড় হয়ে যাচ্ছে। কোথায় ঘুম, হয়তো 2-3 ঘন্টা ঘুমিয়েছে, এর মধ্যে ঘুম থেকে জেগে উঠে বসে দেখি কি অঞ্জনা তো পাশের বেডেই নেই, পাশের বেডটা খালি। আমি তাকাচ্ছি পাশের বেড কোথায় গেল, অঞ্জনা কোথায় গেল, দেখি নাই। হঠাৎ আমি উপরে কিসের জন্য শব্দ হচ্ছে দেখি, ছাদের মধ্যে অঞ্জনা তার মানে বেডটা সহ, বাট অন্য কেউ নেই, বাট অঞ্জনা ডিপ স্লিপে। আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমি ফোন
আমার হাত পা শক্ত হয়ে মনে হচ্ছে আমি এখন আমার কয়েক মণ ওজন বেড়ে গেছে, কারণ আমি নড়তে পারছি না। আমি ফোনটা উঠিয়ে ফোন করব রিসেপশনে বা নিজে পালাবো, এবার আর সে শক্তি নাই। তারপর দেখি বিছানাটা উঠানো, তারপর কেউ যে হোল্ড করে আছে বা কিছু একটা অবয়ব বোঝা যাচ্ছে, কিন্তু ওই অবয়বটার পুরো স্ট্রাকচারটা করা যাচ্ছে না, মানে মেজার করা যাচ্ছে না যে কি। একটু পরেই আমি তাকিয়ে আছি, দোয়া পড়তে চেষ্টা করছি, দোয়া আসছে না। একটু পরে দেখি বেডটা নিচে নামলো। তার মিনিট খানেক পর অঞ্জনা ঘুম থেকে উঠে বসলো। আমি বললাম কি হলো? বলে কিনা ওয়াশরুমে যাবো। ও দেখি নর্মাল, ওর কিছুই হয়নি। তো বুঝুন ঘটনাটা শুধু আমার সাথেই ঘটলো, কিন্তু লিটারেলি উঠিয়েছে কিন্তু ওর বেডটা। এটা গেল সেকেন্ড ঘটনা। তো ওই হোটেলেরই আরেকটি ঘটনা বলে আমি আজকে শেষ করব। সেটি হচ্ছে আমার এই দুটো ঘটনার পর আমার ক্রুদের সাথে আরো ঘটনা ঘটেছে। তাদেরটা হয়তো আমি সেভাবে শুনিনি, কারণ আমি ভয় পাই, আমি ভয়ের গল্প শুনতে চাই না। যদিও এই 7-8 বলছি না, আরো বেশি, ধরেন 10 বছর ধরে এই আপনার ভূত FM আর এখন ভূত.com এগুলো শুনে একটু সাহসটা থাকলেও আবার চলে যায় কোথায় যেন। যাই হোক, তারপরে মাসখানেক পরে এক ক্যাপ্টেনের কাছে শুনলাম, আমাদেরই এক ক্যাপ্টেন, উনি ওই হোটেলে একটি রুমে ছিলেন। তো ওনার সারা রাত ওনার সাথে যা হলো, উনি খেয়ে ঘুমোতে যাবেন, এর মধ্যে উনি বেডে যাওয়ার আগে কেউ ওনাকে হ্যাঁচকা টান দিয়ে রুমের চেয়ারে বসিয়ে দিল। চেয়ারে বসিয়ে দিয়ে ওনাকে হাত পা বাঁধলো, মানে উনি বুঝতে পারছেন ওনাকে কেউ দড়ি দিয়ে বাঁধছে, পিছনে চেয়ারের সাথে বেঁধে নিল, বাট কোনো রশি নাই, বাট উনি ফিল করছেন উনি বাঁধা, উনি উঠতে পারছেন না। উনি এই অবস্থায় অলমোস্ট মনে হয় উনি ঠিক জানে না কতক্ষণ। উনি বললেন উনি ফজরের নামাজের পর উনি ওই চেয়ার থেকে উঠে, সারা রাত উনি যুদ্ধ করেছে ওই চেয়ার থেকে ছাড়া পাওয়ার জন্য, কিছুই পারেনি। উনি কোনো ফেস দেখেনি, বাট বুঝতে পারছিল কেউ ওনাকে বাঁধছে, কেউ ওনাকে ধরে রাখছে, কেউ ওনার সাথে জোড়াজুড়ি করছে, বাট উনি বুঝতে পারেননি। পরের দিন উনি খুবই অসুস্থ হয়ে পড়েন এবং ঠিক ডাক্তার এসে ওনাকে দেখেন, ওনার সমস্ত হাতে, বুকের পাশে, তারপরে পিঠে ওই যে রশির দাগ পড়ে গেছে, কিন্তু আসলে ওখানে কোনো রশি উনি দেখতে পাননি সেই রাতে। তো এই একই হোটেলেই 3টা ঘটনা বললাম। যাই হোক, ওই হোটেলেরও আমরা বোধহয় খুব সম্ভবত ক্রুরা 5th ফ্লোরে থাকতাম। তো এত সব ঘটনা ঘটার পর আমাদের 5th ফ্লোর থেকে চেঞ্জ করে অন্য ফ্লোরে পরে দেওয়া হয়। তো আরো ঘটনা ছিল, বেশি বাড়ালাম না। ঠিক আছে, সবার সাথে পরে কথা হবে আবার ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, আপনার টিম আর ভূত.com শ্রোতা বন্ধু সবার জন্যই শুভেচ্ছা, সবার জন্যই শুভ কামনা যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, স্টে হোম, স্টে সেফ, আর পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকুক। ভালো থাকি সবাই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ। .com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন যে ঘটনাটি কেমন লেগেছে। ঘটনার সাথে দুটো জিনিস রিলেটেড, একটা হচ্ছে যে এয়ারলাইন্স এবং আর একটা হচ্ছে হোটেল, রাইট? সো দুটোতেই যারা ওঠেন তারা ওঠার সময় এই ঘটনাটা মনে পড়বে বলে আমি বিশ্বাস করি। আমি বলেছিলাম যে আফনান ভাইয়ের একটা ঘটনা শোনাবো। হ্যাঁ, আফনান ভাইয়ের একটা না, আজকে দুটো ঘটনা শুনিয়ে দেবো ভাবছি। তো আমি প্রথমেই আফনান ভাই যে ঘটনাটি শোনাবো সেটা হচ্ছে একটা নৌকা রিলেটেড অর্থাৎ বোট রিলেটেড ঘটনা। সেটা তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং আশা করছি যে আফনান ভাইয়ের এই ঘটনাটি আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। চলুন শুনে আসি বাকি ঘটনাটি আফনান ভাইয়ের কাছ থেকেই।
আসসালামু আলাইকুম। আমি একটি স্পেশাল ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, আশা করি সবার ভালো লাগবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটির সময়টা কিন্তু অনেক আগের, 1970 সাল। এবং এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে মমতাজ উদ্দিন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায়। মমতাজ উদ্দিন উনি 1970 সালে ওনার বিয়ে ঠিক হয়, পারিবারিকভাবে ওনার বিয়ে ঠিক হয়, এবং ওনার যেখানে বিয়ে ঠিক হয় সেই জায়গাটি ছিল চাঁদপুরের হাইমচর নামক একটি জায়গায়। ওনার এলাকায় একটি ঐতিহ্য ছিল, সেটা হলো যদি নদীকেন্দ্রিক এলাকায় কেউ যদি বিয়ে করে, বড় বড় নৌকা নিয়ে ওনারা বরযাত্রী নিয়ে বিয়ে করতে যেতেন। যেহেতু মমতাজ উদ্দিনের অবস্থাও অনেক ভালো ছিল, এই জন্য মমতাজ উদ্দিনের বাবা আফসার উদ্দিন উনি ডিসিশন নেন যে একটা বড় নৌকা, ওই সময় এই ধরনের নৌকাকে বজরা বলতো আর কি, তো এই বজরা নিয়ে ওনার ছেলেকে উনি বিয়ে করাতে নিয়ে যাবেন। বেশ 15-20 জন আত্মীয় স্বজন বরযাত্রী হিসাবে তারা সিলেক্ট করলেন। এবং ওই সময় কিন্তু সদ্য মোটর চালিত যে সমস্ত নৌকাগুলো, বড় নৌকাগুলোতে যে মোটর লাগানো, যেটা ইঞ্জিন চালিত নৌকাগুলো তখন কেবল শুরু হয়েছে আর কি। তো তখন উনি, যেহেতু চাঁদপুর অনেক দূরে ওইখান থেকে, উনি এরকম একটি ইঞ্জিন চালিত বড় আকারের একটা বজরা নিয়ে উনি ছেলেকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেন। ঘটনাটি 1970 সালের ফেব্রুয়ারি মাসের দিকে, যখন শীত এবং শীতের একদম শেষ দিকে চলে আসছে, এরকম একটি সময়। ওনারা নবাবগঞ্জ থেকে নদীপথে ঢাকার দিকে রওনা দেন। প্রথমে ঢাকার এখানে এসে সদরঘাট হয়ে বুড়িগঙ্গা দিয়ে আস্তে আস্তে ওনারা শীতলক্ষা দিয়ে ওদিক দিয়ে আস্তে আস্তে চাঁদপুরের দিকে যাবেন। এটাই ছিল রাস্তা। আর যেহেতু ফেব্রুয়ারি মাসে তখন তো বর্ষাকাল না, নদীর অনেক প্রবাহ, তখন একটু পানির প্রবাহ কম থাকে, নদীর নাব্যতা সংকট থাকে, যার কারণে ওনারা যেখানে বড় নদী সেদিক দিয়ে যাওয়ারই প্ল্যান করেন। ওনারা রওনা দিয়েছেন হচ্ছে এখানে, তখন কিন্তু যেতে অনেক সময় লাগতো, চাঁদপুর যেতে অনেক সময় লাগতো। যেদিন বিয়েটা ছিল ফ্রাইডেতে, তো বৃহস্পতিবারের দিন রাতের বেলা ওনারা রওনা দিয়েছেন, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওনারা রওনা দিয়েছেন, এবং শুক্রবারের দিন দুপুর নাগাদ ওনারা পৌঁছে যাবেন সেখানে, এরকম একটা প্ল্যান ছিল। তখন ইঞ্জিন চালিত হলেও কিন্তু আসলে ইঞ্জিনের গতি কিন্তু অতটা ছিল না, যার কারণে এরকম একটা দীর্ঘ সময় লেগে যেত চাঁদপুরে যেতে। আর চাঁদপুর থেকে আরেকটু দূরে হাইমচর নামক একটি জায়গায় আরো সময় লাগবে সেখানে যেতে নদীপথে। তো ওনারা এই দীর্ঘ পথ স্বাভাবিকভাবে ওনারা চলে যান এবং ফ্রাইডে জুম্মার আগে সেখানে গিয়ে পৌঁছান, এবং বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করে ওখান থেকে মোটামুটি মাগরিবের নামাজ পড়ে ওনারা আবার ওই নৌকাতে বা বজরাতে করে ওনারা আবার ঢাকার উদ্দেশ্যে, ঢাকা হয়ে আবার নবাবগঞ্জে যাওয়ার একটা জন্য ওনারা বের হন। ওনারা স্বাভাবিকভাবেই হাইমচর থেকে চাঁদপুরের মেইন যেই লঞ্চ ঘাট সেদিকে চলে আসেন। আর ওখানে কিন্তু চাঁদপুরের মোহনা অবস্থিত। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে চাঁদপুরের মোহনায় কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে, লঞ্চ ডুবি হয়েছে, এবং অনেক সময় অনাকাঙ্ক্ষিত বা আকস্মিক অদ্ভুত কিছু দুর্ঘটনায় কিন্তু অনেক লোক সেখানে মারা গিয়েছে। তো বিশাল এই বজরা নিয়ে যখন ওনারা চাঁদপুরের ওই মোহনার কাজ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনারা সবাই ওখানে প্রায়, ওনারা যদিও 15-20 জন মিলে শুরু করেছে, তারপরে দেখা গেছে তার শ্বশুর বাড়ির দিক থেকে আরো 5-7 জন সেখানে এসেছে, এই প্রায় 25-27 জন এরকম লোক সবাই দেখছিলেন যে হঠাৎ করে তাদের নৌকার মাথাটা মোহনার দিকে ঘুরে গেল এবং নৌকাটি মোহনার দিকে এগোচ্ছে। এই দৃশ্য দেখার পরে সবাই ভয় পেয়ে যান যে হঠাৎ করে আমাদের পথ তো এটা না, নৌকার মাথা তো অন্যদিকে ঘোরানো ছিল, হঠাৎ করে এখানে এইভাবে ঘুরে গেল কেন? তখন যিনি মাঝি ছিলেন উনি অনেক চেষ্টা করছিলেন যে হালটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না।
নৌকা ওই মোহনার দিকেই যাচ্ছে। তখন সবাই বুঝতে পারলেন যে না, এবার একটা বড় ধরনের বিপদ হবে। তখন অনেকেই নৌকা থেকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করছিলেন যে এবার ঝাঁপ দিব। ওই সময় ওই নৌকাতে অনেকেই জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করে। বেশ কয়েক মিনিট এরকম অবস্থা চলার পরে তখন খেয়াল করে যে আস্তে করে আবার নৌকার ওই মাথাটি মোহনার দিক থেকে ঘুরে গেল, ঘুরে স্বাভাবিক হয়ে গেল, স্বাভাবিকভাবে চলা শুরু করলো। তখন নৌকাটি ওই মোহনার ওই এরিয়া থেকে বের করে নিয়ে আসা হয়। মোহনাতে কিন্তু পানির অনেক সময় পাক সৃষ্টি হয় এবং ওখানে কিন্তু অনেক লঞ্চ বা ট্রলার বা নৌকা ওখানে ডুবে যায়। তো ওখান থেকে মোহনার থেকে ওনারা বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে সবাই আলোচনা করছিলেন যে আসলে এটা কেন এরকম হলো। কেউ কেউ বলছেন এটা স্বাভাবিকভাবেই হয়তো বা হয়ে গিয়েছে, কেউ বলছেন না হয়তো বা এখানে প্যারানরমাল কিছু হতে পারে। এরকম অনেকে এরকম চুলচেরা বিশ্লেষণ করছিলেন। তো ওনারা চাঁদপুর লঞ্চ ঘাটের ওই এরিয়াটা পার হয়ে আরো প্রায় 1.5 ঘন্টা সামনের দিকে এগিয়ে যান। এদিকে রাতও তখন অনেক হয়ে গিয়েছে। তখন যেহেতু অনেক বড় বজরা ছিল, এখানে যে জামাই বউ ছিল তাদের জন্য আলাদা একটা জায়গা করা ছিল, আলাদা একটা কক্ষের মতো করা ছিল। ওই সময়ে অনেক লোক ঘুমিয়ে গিয়েছে। রাত বাজে তখন প্রায় 12:30, ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর পর হঠাৎ করে যিনি নতুন বউ, ওনার ভাষ্য অনুযায়ী হঠাৎ করে উনি ওনার ঘুম ভেঙে যাচ্ছে, নতুন জায়গায় যাচ্ছে স্বাভাবিকভাবে পরিবারকে ছেড়ে। ওনার আসলে ঘুম ওইভাবে আসছিল না, যাও একটু হালকা ঘুম আসছিল, উনি ভেঙে গিয়েছিল এবং উনি নদীর দুই পাশে যে পার তীর আছে সেদিকে উনি তাকিয়ে দেখছিলেন, আর কি দৃশ্য দেখছিলেন। বেশ খানিকক্ষণ উনি তাকানোর পরে ওনার কাছে মনে হচ্ছিল যে একই নদীর পাড়েতে বেশ কিছু গাছগাছালি বা অনেক কিছু থাকে। ওনার কাছে মনে হচ্ছিল যে একই গাছ উনি বারবার দেখছেন, কিছু দূর যাওয়ার পর আবার দেখছেন একই গাছ। তখন মনে হতে পারে যে নদীর পাড়ে তো অনেক গাছ থাকতেই পারে, একই রকম থাকতেই পারে, এরকম মনে হতেও পারে। রাতের বেলা তো ওইভাবে কিছু বোঝাও যাচ্ছে না, কিন্তু তারপরেও ওনার সন্দেহ লাগে যে একই জিনিস উনি বারবার দেখছেন কেন, এটা কি চোখের ভুল না অন্য কিছু। তো উনি বারবার নিজের কাছে প্রশ্ন করেন, বারবার পরীক্ষা করার চেষ্টা করেন যে উনি কি ভুল দেখছেন না ঠিক দেখছেন। একসময় উনি বুঝতে পারেন যে আসলে উনি ঠিকই দেখছেন। তখন ওনার হাজবেন্ড পাশেই ছিল, তাকে ডেকে তোলেন, যে বলেন যে দেখো এখানে আসলে এটা কি হচ্ছে, একই জিনিস আমি বারবার দেখছি কেন। প্রথমে ওনার হাজবেন্ড বলছে তুমি ভুল দেখছো, রাতের বেলা তো নদীর পাশে সব একই রকম মনে হয়। তখন উনি বলেন যে না আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, মনে হচ্ছিল তুমি যেটা বলেছো সেটাই, কিন্তু আমার মনে হচ্ছে না আসলে আমি একই জিনিস বারবার দেখছি। ওনার হাজবেন্ড ওনার কথা প্রথম দিকে আমলে না নিলেও বারবার যখন বলছিল তখন ওনার হাজবেন্ড ঘুম থেকে উঠে উনি নিজেই খেয়াল করার চেষ্টা করেন আসলে কি ঘটনা ঠিক কিনা। এবং সত্যি উনি খেয়াল করছিলেন যে উনিও এই একই জায়গা বারবার দেখছেন। ওদিকে নৌকার অনেকেই ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পর তখন অন্যদেরকে ডেকে তোলেন। ডেকে তোলার পর তখন মাঝি যে আছে তাকেও বলেন যে এই দেখো তো আমরা কি একই জায়গায় বারবার দেখা যাচ্ছে কেন। তখন মাঝি বলে যে আমি তো এটা খেয়াল করি না, আমি তো শুধু সামনের দিকে তাকিয়ে আছি, আমি তো এটা বুঝতে পারি নাই। তখন মাঝিও পাশ থেকে তাকায় দেখে যে অদ্ভুত ব্যাপার, চাঁদপুরের মোহনা পার হওয়ার পর 1.5 ঘন্টা যাওয়ার পর ওনারা যেই জায়গাতে ছিলেন ওনারা ওই জায়গাতেই আছেন। প্রায় 2-2.5 ঘন্টা ধরে একই জায়গা দিয়ে নৌকা চলছে, এটা কিভাবে সম্ভব। সবাই অবাক হয়ে যান, যেটা কিভাবে পসিবল। একই জায়গা দিয়ে প্রায় 2-2.5 ঘন্টা ধরে নৌকা চলছে, অথচ আমরা একই জায়গা দিয়ে ঘুরছি, এটা কিভাবে পসিবল হলো। তখন যেহেতু চাঁদপুরের মোহনার কাছে একটি দুর্ঘটনা ঘটতে গিয়েছিল, তখন সবাই বলেন যে আমরা একটা মনে হয় বিপদে পড়েছি, আমরা নিশ্চিত আমাদের সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটতে চলেছে। কিন্তু কেউ বুঝতে পারছিলেন না যে আসলে ওনাদের সাথে কি হচ্ছে। সবাই বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এর মধ্যে হঠাৎ ওই পার থেকে সাদা দাড়িওয়ালা, একটু জুব্বা পরা, সাদা পাগড়ি পরা একজন লোক ডাকছে, এই তোমরা নৌকা ভিড়াও, নৌকা ভিড়াও। তখন মাঝি বলছে যে না নৌকা ভিড়ানো যাবে না। তখন
যিনি এই যে মমতাজউদ্দিন মানে যার বিয়ে হলো এবং তার বাবা তখন বলে যে কেন নৌকা ভেড়ানো যাবে না কেন, বলে যে এটা বিয়ের নৌকা, অনেক সময় ডাকাত থাকে আশেপাশে, ডাকাতি হতে পারে। তখন ওনারা বলেন যে ডাকাত যদি করবেই তাহলে তো এরকম ডেকে নৌকা পাড়ে ভিড়িয়ে নিয়ে ডাকাতি করার কথা না, ডাকাত আসলে তো সরাসরি অন্য কোনো ট্রলার বন্য কিছু নিয়ে আমাদেরকে অ্যাটাক করবে, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে। যেহেতু একটু আগে দুটো মানে দুর্ঘটনার মতো বা একটা অদ্ভুত ব্যাপার ওনাদের সাথে ঘটতে গিয়েছিল, তো যার কারণে উনি চিন্তা করলেন যে আসলে এটাও কি আমাদের তৃতীয় কোনো বিপদ কিনা, এটা ওনারা চিন্তা করছিলেন। তারপরে কি মনে করে মমতাজউদ্দিন উনি বলেন, ওনার বাবাকে বলেন, বাবা নৌকাটা আসলে পারে ভিড়াও। যে আসলে উনি কি বলতে চান, মনে হচ্ছে যে উনি অন্য ধরনের কিছু বলতে চাচ্ছেন আমাদেরকে। নৌকা পারে ভিড়ানো হয় এবং কোনো কথা না বলে ওই মুরব্বি সোজা নৌকাতে উঠে বসেন, যে ভালো কি মন্দ বা কি তার নাম কি বা কি চাচ্ছেন কোনো কথা না বলে মানে হন হন করে হেঁটে নৌকায় উঠে যান। নৌকায় উঠে নৌকার একদম যে মাথা মানে সামনের দিকে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েন। তখন মমতাজউদ্দিন কাছে যে বলেন যে মুরব্বি আপনি আসলে কোথায় যাবেন বা আপনি কে, এখানে যে উঠলেন কোনো বিপদ কিনা। উনি কোনো উত্তর দেন না, উনি খালি জাস্ট একটা কথাই বলেন যে নৌকা চালাও, নৌকা সোজা চালাও, যেখানে যাচ্ছিলে সেখানে সেই দিকে যাওয়ার উদ্দেশ্যে নৌকা চালাও। তখন ওনার এই গম্ভীর কথা শুনে অনেকেই ডিস্টার্ব হয়, কেউ বলে যে এটাকে নামিয়ে দাও নৌকা থেকে, কিন্তু মমতাজউদ্দিন বলে যে না উনি থাক। কেন জানি ওনার মনে হয় যে না উনি থাক, আসলে যে কোনো এমনও তো হতে পারে যে উনি আমাদের জন্য আল্লাহ তাআলা কোনো কল্যাণের জন্য তাকে পাঠিয়েছেন, মমতাজউদ্দিন এই চিন্তা করে। তো নৌকা সোজা চলা শুরু করে। এখন যেটা দেখা যাচ্ছে যে না নৌকা এখন স্বাভাবিকভাবে চলছে, কোনো সমস্যা নাই, কিন্তু একটি অদ্ভুত ব্যাপার ওনারা খেয়াল করেন, সেটা হলো যে মানে নদীতে তো বেশ ওই সময় যে ইলিশ মাছ ধরার জন্য বেশ কিছু ছোট ছোট নৌকা সেগুলো কিন্তু আছে। ওই ছোট ছোট নৌকা যখনই ওই বড় ওই বজরা যেটা দেখছিল, তখন ওই ছোট নৌকাগুলো মাছ ধরার জাল রেখে দ্রুত নৌকা বেয়ে মানে ওই নৌকা থেকে দূরে সরে চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। তো এটা কেন এরকম হচ্ছে এটা আসলে ওনারা বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ করে ওনারা বেশ কয়েকজন খেয়াল করেন যে চাঁদের আলোতে নৌকার যে ছায়া পড়েছে এক পাশে নদীতে, তো মনে হচ্ছিল যে নৌকা ওনারা যে অল্প কয়েকজন লোক আসছেন, যে সব মিলাই প্রায় 25 থেকে 27-28 জন লোক, এছাড়াও মনে হচ্ছে আরো দ্বিগুণ লোক নৌকায় আছে, মানে এরকম কিছু ছায়া দেখা যাচ্ছিল ওই চাঁদের আলোতে। তো ওনারা মনে করেছিলেন হয়তো বা এটা নদীর যেহেতু ঢেউ হয়, ঢেউ এরকম মনে হতে পারে। তো এটা ওনারা অনেকেই চোখের ভুল বা কেউ একটু ভয় পেয়েছেন, তো এরকম কেউ হয়তো বা এটা অনেকে প্রকাশ করেনি, প্রকাশ করলে অনেকে আবার ভয় পেতে পারেন নৌকায়। কিন্তু এই দৃশ্যটা উনি দেখেছিলেন এবং নৌকাগুলো যে কেন ওই যে ছোট ছোট নৌকাগুলো ওনাদের থেকে ভয়ে দূরে সরে চলে যাচ্ছিল এটা ওনারা বুঝতে পারছিলেন না। তবে যারা সরে চলে যাচ্ছিল তারা চিৎকার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মানে ওই বজরাতে দেখলেই ওনারা নৌকা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে প্রায় ভোর হয়ে আসে, আজান দেবে এরকম একটি সময়ে হঠাৎ করে ওই মুরব্বী মমতাজউদ্দিনকে ডাকেন, ডেকে বলেন যে বাবা আমার দায়িত্ব শেষ হয়েছে, এখন আমাকে যেতে হবে। তখন মমতাজউদ্দিন বলেন যে আপনি কে, এভাবে আসলেন আবার এখন হঠাৎ করে চলেও যেতে চাচ্ছেন? তো বলে যে বাবা তোমরা বিশাল একটা বিপদে পড়তে যাচ্ছিলা, তোমাদের এই নৌকায় পিশাচের ছায়া পড়েছিল এবং তারপর অসংখ্য পিশাচ তোমাদের এই নৌকায় আক্রমণ করেছিল, কিন্তু আল্লাহ রহম করেছেন, তারা কি তোমাদেরকে কিছুই করতে পারেনি। একটু আগে যখন তোমরা দেখছিলে যে নৌকা ছোট ছোট মাছ ধরা নৌকাগুলো ভয় পেয়ে তোমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছিল, আসলে ওরা ওই পিশাচগুলোকে দেখতে পাচ্ছিল, এই কারণে ওরা ভয়ে নৌকা নিয়ে দূরে সরে চলে যাচ্ছিল। এখন ফজরের আজান হয়ে যাবে, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আর তোমাদের কোনো ভয় নাই, তোমরা এখন নিশ্চিন্তে চলে যেতে পারবা। এই কথা বলে ওই মুরব্বী পানির উপর লাফ দিয়ে পড়েন এবং অদ্ভুত ব্যাপার, মমতাজউদ্দিন উনি দেখছিলেন যে উনি নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আবার পাড়ে উঠে
উনি হেঁটে হেঁটে মিলিয়ে গেলেন। ওই সময় যেহেতু ভোরের দিকে ছিল, ভোরের দিকে বেশ নৌকার অনেকেই একটু তন্দ্রাচ্ছন্ন ছিল, অনেকে ঘুমিয়েও পড়েছিল। এই জন্য অন্য কেউ, মমতাজউদ্দিন যে ওনার সাথে মুরব্বীর সাথে কথা বলেছে, সেটা কেউ দেখতে পায়নি। তো ওই মুরব্বী মমতাজউদ্দিনকে এই বিষয়টি বলেন এবং আরেকটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে তুমি যে সময়ে নৌকা নিয়ে দিকে আসছো, এই সময়টি মানে উপযুক্ত ছিল না। এই সময়ে একদল পিশাচ এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তোমাদের দিকে তাদের নজর পড়ে এবং তারপরেই তোমাদেরকে আক্রমণের জন্য তারা চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমার কারণে তারা সেটা পারেনি। তো এভাবে যখন ওই মুরব্বী চলে যান, অদ্ভুতভাবে চলে যান পানির উপর দিয়ে হেঁটে হেঁটে, তখন মমতাজউদ্দিন কাউকে আর এই ঘটনা বলেননি। তখন উনি স্বাভাবিকভাবে, যখন নৌকা স্বাভাবিকভাবে সদরঘাট হয়ে আবার নবাবগঞ্জের দিকে চলে আসে, তারপরে বাড়িতে ফেরার পর সবার সঙ্গে এই ঘটনাটি শেয়ার করেন এবং সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বিশাল একটি বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। তো এখনো কিন্তু মমতাজউদ্দিন জীবিত আছেন। ওনার 3 ছেলে 2 মেয়ে, সেই ছেলেদেরাও অনেক বড় হয়ে গেছেন, তাদের বাচ্চা কাছে অনেক বড় হয়ে গেছে এবং মমতাজউদ্দিনের যে স্ত্রী, উনিও এখনো জীবিত আছেন। ওনার বাড়ি ঢাকা, আমরা যে ঢাকা মেইন শহর সেটা না, ঢাকা যে জেলা ঢাকা, সেটা ঢাকা জেলার কয়েকটি থানা রয়েছে বা উপজেলা রয়েছে, সেই উপজেলার একটি উপজেলা নবাবগঞ্জ। নবাবগঞ্জে এই ঘটনাটি এখনো মানুষের মুখে মুখে মানে প্রচলিত আছে, মমতাজউদ্দিন এখনো জীবিত আছেন। তো এটি ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকল শ্রোতাদেরকে এবং রাসেল ভাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Bhoot.com. The fear returns with Russell. আফনান ভাইয়ের ঘটনা শুনলাম আমরা যারা বিশেষত বাই রোডে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাই, তাদের প্রথমেই দেখা হয় ইন্ডিয়াতে ঢোকার সঙ্গে সঙ্গে যে মানুষটি, তা হচ্ছেন বিএসএফ সদস্য। তো আমাদের এই ঘটনাটিও পাঠিয়েছেন একজন বিএসএফ সদস্য তার মতো করে, এবং এই ঘটনাটি অনেক প্রচলিত। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনাটি আমরা আসলে প্রচার করতে অ্যালাউড কিনা, তিনি বলেছেন কোনো সমস্যা নেই, এই ঘটনাটি সবাই জানে। তো আমার কাছে খুব অদ্ভুত লেগেছে ঘটনাটি, ভয়ের চাইতে অনেক বেশি মজার। আফনান ভাইয়ের আরো একটা ঘটনা আমরা কিন্তু প্লে করবো, সেটার জন্য আপনারা তো ওয়েট করবেনই, কিন্তু এই ঘটনাটা না শুনিয়ে আমি পারছি না। এটা এত মজার, আমার মনে হয় শুনতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর একবার মনে করি দিয়ে এরকম দারুণ ঘটনা আপনিও পাঠাতে পারেন আমাদেরকে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, which is russell.booth.com@gmail.com। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। চলে যাচ্ছি ঘটনায়। নমস্কার রাসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, যদি ভালো লাগে আপনি শোনাবেন। আমি অনেকদিন ধরেই মুহূর্তে ভেবে শুনি, लगभग 8-9 বছর হয়ে গেছে। তো পেশাতে আমি একজন বিএসএফ এ চাকরি করি। আমার নাম নকুল। সাল 2017 অক্টোবরের 14 তারিখ ছিল। সেদিন আমি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, আমার ইন্ডিয়া সাইডে মিজোরাম বলে এক জায়গা আছে যেখানে বাংলাদেশের বর্ডার লাগে, সেখানে আমি ডিউটি করছিলাম। বর্ডারটা আমার এমন ছিল, সেখানে কোনো তারবন্দি ছিল না, তার কাটা ছিল না। একটা নদী গেছিল, নদীর ওই পার বাংলাদেশ ছিল, নদীর এই পার ইন্ডিয়া ছিল। তো আমরা নৌকাতে নদীর মাঝখানে ডিউটি করতাম। তো সেই রাতে আমি সেকেন্ড শিফটে ডিউটিতে ছিলাম। लगभग 2-2:30টার সময় আমি ডিউটিতে তেনাত ছিলাম, ওখানে নৌকাতে বসে বসে ডিউটি করছি এবং বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। জ্যোৎস্না রাত ছিল। জ্যোৎস্না রাতে আমি বাংলাদেশের দিকে তাকিয়ে অবজারভেশন করছিলাম। এমন সময় দেখি নদীর ওই পাশ থেকে
দুজন মানুষ কাঁধে একটা ঝোলা নিয়ে সে আস্তে আস্তে বাংলাদেশের সাইডের যে নৌকাগুলো আছে সেই নৌকার দিকতে চড়ে আসছে। কেন রাতের বেলা এত দূর থেকে দেখতে পেয়েছি, নদীটা বেশি বড় ছিল না। নদীটা যদি চওড়া হিসাব করা যায়, চওড়াতে খুব জোর হলে আধা কিলোমিটার ছিল। তো আমি নদীর মাঝ বরাবর ছিলাম, সেহেতু নদীর ওই পার পুরো দেখা যাচ্ছিল পূর্ণিমাতে। তো আমি ভেবেছি হয়তো রাতের বেলা আমাদের এই সাইডেও, আমি বাংলারই, কলকাতায় বাড়ি, বাংলাদেশ আমার দেখা আছে, জানা আছে, তো একই রকম লাগে। আমার ওয়েস্ট বেঙ্গল, আমার বাংলাদেশ সব একই রকম। তো আমাদের লাইফস্টাইল, আপনাদের লাইফস্টাইল সবই একই লাগে, একই কালচার আমাদের। তো আমি ভেবেছি হয়তো মাছ ধরার উদ্দেশ্যে তারা এদিকে আসছে, আমাদের দিকে আসছে। তো আমি সেই হিসাবে তাকে দেখেই গেছি, নাকি কিছু বলেছি। আর নর্মালি আমার তখনও ভয় লাগেনি। তো আরো আমি এটাই ভেবেছি যে সকালের দিকে, ভোর দিকে যদি তারা মাছ ধরে, মাছ পায়, তো আমি তাদের কাছ থেকে কিছু মাছ কিনেও নিয়ে যাব, কিংবা আমি তাদের কাছ থেকে একটা দুটো মাছ চাইবো। সেই হিসাবে আমি কিছু বলিনি। সেখান থেকে তারা আমার নৌকার পাশ থেকে মোটামুটি 15 মিটার দূর থেকে তারা নৌকাটা ওভারটেক করলো। এবং আমি তাকে জিজ্ঞাসাও করলাম যে মাঝি ভাই, মাছ ধরতে যাচ্ছেন কি? তো তারা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে তারা পূর্ব থেকে পশ্চিম দিকে নদীটা প্রবাহিত হচ্ছিল, তো পূর্ব থেকে পশ্চিম দিকে স্রোতের অনুকূলে তারা যাচ্ছিল। তো যেতে 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 তারা আবার ঘুরে স্রোতের প্রতিকূলে যাওয়া শুরু করলো। প্রতিকূলে যখনই যাওয়া শুরু করছে তখনই আমার সন্দেহ হচ্ছে, নদীর স্রোতের বিপরীত সাইডে যখন নৌকাটা চলে, তো প্রচুর পরিমাণে নৌকাটার বাধা পড়ে, বৈঠাটা বেশি জোরে বইতে হয় এবং নৌকাটা স্লোলি চলে, আস্তে আস্তে ধীরে ধীরে চলে। তো আমি ভালো করে অবজারভেশন করে দেখলাম নদীর অনুকূলে যেমন ভাবে নদীর নৌকাটা চলছিল, তার থেকে বেশি দ্বিগুণ স্পিডে প্রতিকূলে চলছিল। তো আমি কিছু বলিনি। এমন সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে বারবার এখান দিয়ে যাওয়া আসা করছো কেন? তারা আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি, শুধু এইটুকু বললো, আমার একটা গোঙানি আওয়াজ এইটুকু আসলো, যা করছিস কর, চুপচাপ থাক। তো আমি চুপচাপ ওখানে দেখে গেলাম। তো বললাম যে একজন মানুষ আমাকে এরকম থ্রেট দিল। তো নৌকার পিছনে আমি যখন যাওয়া শুরু করি, তার পিছনে নৌকাটা আমি বইতে বইতে নৌকাটার পিছন করি, কিন্তু নৌকাটা আমি ধরার মতো ক্ষমতা আমার ছিল না, যে পরিমাণে নৌকাটা জোরে যাচ্ছিল। এমন সময় নৌকাটা ঘুরে আমার নৌকার দিকে ধাক্কা মারার জন্য চেষ্টা করেছে। তো ধাক্কা মারতে গেলে নৌকাতে একটা ঝাঁকি লাগে, সেই ভয়ে আমি নৌকাটা ডান দিক থেকে বাদিকে, বাদিক থেকে ডান দিকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু না, নৌকাটা কাছে আসার সাথে সাথে আমি কোনো কিছু ফিল করতে পারলাম না। নৌকাটার মধ্যে নৌকা চলে গেল না সাইড হয়ে গেল, আমি কিছু বুঝতে পারিনি। এক লাফে দুটো মানুষই আমার নৌকার উপরে উঠে দাঁড়ালো। নৌকা যখনই আমার নৌকার উপরে যখনই ওরা লাফিয়ে এসছে, তো আমি সঙ্গে সঙ্গে টর্চ মেরেছি। টর্চ মারার সাথে সাথে আমার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো কিছু আমার মনে ছিল না। কঙ্কাল, জানি না কঙ্কাল ছিল কিনা, কঙ্কালের উপর দিয়ে যদি কোনো লোমহর্ষক কোনো জিনিস থাকে, আর অনেকটা গরিলার মতো পুরোপুরিভাবে আমার উপরে ধেয়ে আসে। আর আমার যতটুকু মনে ছিল, হাতে তাদের দুখানা বড় বড় মানুষের যে মাথার খুলি থাকে, খুলি টাইপের কিছু দিয়ে আমার উপরে আঘাত করার চেষ্টা করেছিল। আমি ওখান থেকে ভয়ে নৌকা থেকে লাফ মারার সাথে সাথে নৌকাটা এদিক থেকে ওদিক করতে করতে আমি কখন যে নদীর প্রতিকূলে চলে গেছিলাম আমি নিজেই জানি না। তো লাফ মারার সাথে সাথে আমি নিচে মাটি পাই। আমি সাঁতার কাটতে জানতাম, তো সাঁতার কাটার ফলে আমি আস্তে আস্তে কোনো রকম বাংলাদেশ সাইডের নদীর ধারের সাইডে চলে পৌঁছে গেছি। কিন্তু আমাকে কোনো রকম ভাবে নদী থেকে উঠতে দেয়নি। প্রচুর পরিমাণে আমাকে দুইজন মিলে চেপে ধরে নদীর নিচে, জলের নিচে ঠেসে দেওয়ার চেষ্টা করছে। অশরীরী শক্তি কাকে বলে সেদিন আমি ফিল করেছি, অনুভব করেছি যে অশরীরী শক্তি কাকে বলে। একটা মানুষের শরীরে এত শক্তি থাকে না যে পরিমাণে তারা আমার সাথে টর্চারিং করেছে সেই রাতে। তো অনেক কষ্টে আমি কোনো রকম উঠলাম, কোনো রকম উঠে চেঁচাতেও পারছি না, গোঙানোর মতো আওয়াজ হচ্ছে, এত চেষ্টা করছি চেঁচাবো, কিন্তু আমার কেউ মনে হচ্ছে গলা চেপে ধরেছে।
তো সেদিন আমি অনেক কষ্ট করে কোনো রকমভাবে সাইডে ওঠার পরে বাংলাদেশের 2-4 জন লোক দেখতে পেয়ে আমি চেঁচানো শুরু করেছি। তখন ভাগ সকাল হয়েই গেছে, 4টে 4:30 বেজেই গেছে। কৃষকরা মাঠে চাষ করার জন্য সাইড দিয়ে জমি যাচ্ছিল, তারা আমাকে দেখে দৌড়ে এসছে। মানুষগুলো যখন দৌড়ে আসছে, আমি সব থেকে বেশি ভয় তখন পেয়েছি। রাতের বেলা প্রথম যখন এই অশরীরী আত্মাগুলোকে আমি দেখেছি, তখন সেই মানুষগুলোরই মতো লাগছিল। আর আমার মনের মধ্যে তখন এটাই মনে হচ্ছিল ওরাও অশরীরী আত্মা। তো আমি এত কিছু দেখার পরে আমি কখন অজ্ঞান হয়ে গেছি নিজেই জানি না। সকালবেলা আমার যখন ঘুম ভাঙে, তখন আমি নদীর প্রতিকূলে আছি। আপনাদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছে, সেই কোনো সিপাহীদের কাছে খবর দেওয়ার পরে তারা আমাকে সেখানে নিয়ে যায় এবং সবার শেষে শ্মশান মানে আমাকে ইন্ডিয়াতে ওয়াপাস করে, ফেরত দেয়। তো আমার এই ছোট ঘটনা এতটাও ভয়ানক ছিল কিনা জানি না। আপনার ভালো লাগলে আপনি শেয়ার করবেন। আর এটা আমার সাথে সত্যি সত্যি ঘটেছে, আর যেটা সত্যি আমি সেটাই আপনাকে শেয়ার করলাম। কে বিশ্বাস করলো না করলো সেটা আমার তো কোনো সমস্যা নেই, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা আমার লাইফের সাথে ঘটেছে, চাই সেটা ভয়ানক হোক কিংবা খারাপ হোক কি ভালো হোক কি কম ভয়ের হোক, বাট যেটা ঘটেছে আমি আপনাকে সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে আপনি শেয়ার করবেন। থ্যাংক ইউ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com ইট স্পেশাল, এবং আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমরা আরো একটি ঘটনায় যাব, এবং এই ঘটনাটি এসছে কানাডা থেকে। কানাডা থেকে প্রচুর ঘটনা আসছে, ইউএসএ থেকেও আসে, কিন্তু কানাডা থেকে ইদানিং খুব বেশি ঘটনা আসছে। ইন্ডিয়া থেকে আসছে। বাকি যারা আছেন বাংলাদেশিরা বা বাঙালিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে অনুরোধ করব যে আপনারাও আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন রহমান ভাই, তিনিও সেকেন্ড টাইম আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং আমি বিশ্বাস করি যে আপনার কাছে ঘটনা আরো আছে। যদি আপনি যে এক্সপিরিয়েন্স করে নাও থাকেন, আপনি শুনেছেন হয়তো, ইউ আর ভেরি গুড স্টোরি টেলার। সো আমি চাইবো যে আপনি কানাডার বিভিন্ন জায়গার ঘটনাগুলো, ওইখানকার স্থানীয় কিছু ঘটনা, ওইখানকার হন্টেড প্লেসগুলোর ঘটনা, হন্টেড হাউসগুলোর ঘটনা যদি আমাদের জানাতেন, আমরা খুবই উপকৃত হতাম, এবং আমাদের যে সমস্ত যারা আমাদেরকে শুনছেন তারাও খুব এনজয় করতেন। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। আবারও আমি আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি রহমান। তবে আজকের ঘটনাটা একটা ভিন্ন আঙ্গিক এবং ভিন্ন পরিবেশে এবং ভিন্ন স্থানে। এটা অনেক বছর আগের একটা ঘটনা। তখন আমাকে ইউকেতে রেড হিলে আমাকে যেতে হয়েছিল এয়ারক্রাফট সম্পর্কিত কিছু ট্রেনিং এর জন্য। এই রেড হিলটা হচ্ছে সারি অঙ্গরাজ্যের মধ্যেই পড়ে, সারি কাউন্টির মধ্যেই পড়ে। এবং এই রেড হিল থেকে আমার যে জায়গাটা ছিল থাকার জায়গা, ওখান থেকে আমার ট্রেনিং সেন্টারটা বেশ কাছে। ট্রেনিং সেন্টারটা বিগিন হিল এলাকার মধ্যে, ওটা আবার কেন্টের মধ্যে পড়েছে। তো ওখানে আমি ছিলাম একটা স্কটিশ ফ্যামিলির সাথে, কারণ আমার ট্রেনিং সেন্টার থেকে যাতায়াতের জন্য সুবিধা, এরকম একটা সিস্টেম তখন ওখানে ছিল। অনেকে তাদের বাসা খালি থাকতো এবং ভাড়া দিত। তো আমার যে কোম্পানি, সেই কোম্পানি ওভাবে ওরা অ্যারেঞ্জ করে নিয়েছে, আর আমার কোনো অসুবিধা নেই। ওখানে যাওয়ার পরে জায়গাটা দেখে আমার মনে হয়েছিল এটা বোধহয় স্বর্গেরই কোনো একটা অংশ হতে পারে। সবুজ আর সবুজ, বিস্তীর্ণ সবুজ, টিলা, পাহাড়, সবকিছুর চারিদিকে এই সবুজের মধ্যে কত সুন্দর করে ঘিরে থাকা সমস্ত বাড়িগুলো। একটা বাড়ি, তার কিছু দূরে আরেকটা বাড়ি, কাছাকাছি তেমন কেউ নেই। তো ওরকম একটা পরিবেশের মধ্যে আমি তো নিজেকে খুব ভাগ্যবান মনে করছিলাম। তো আমার ছিল সেই স্কটিশ ফ্যামিলি। তো আমি নাম যেহেতু আমি গোপন করতে চাচ্ছি, তো ধরে নিলাম ওর নাম জন, এবং তার ওয়াইফ ছিল
এবং এরা মিডল এজ কাপল। তাদের দুটো মেয়ে ছিল, কিন্তু মেয়ে ডর্মে থাকে ইউনিভার্সিটিতে, সো তাদের বেডরুমগুলো খালি ছিল, তাই সেই বেডরুমগুলো একটা বেডরুমে আমাকে থাকতে দিয়েছে ওরা। তো যাই হোক, আমার বেডরুমের সাথে যে ব্যালকনিতে তো গাছের একেবারে ঝুলে পড়েছে গাছের ডালগুলো, এবং হাত দিয়ে ধরা যায় সুন্দর পাতাগুলো। তো আমি এজন্য আপনাদের কাছে এই বর্ণনা দিচ্ছি, কারণ আসলে এত সুন্দর পরিবেশে আমি আমার কাছে মনে হচ্ছিল আমি কখনো এর আগে কখনো কোথাও থাকিনি। তাই তো আমার ট্রেনিং চলছিল, তো প্রথম এক সপ্তাহ অনেক ব্যস্ত ছিলাম ট্রেনিং এর মধ্যে। তো উইকেন্ড আসলো, আমাদের শনি রবি বন্ধ, সো ভাবলাম কাছাকাছি এখানে যেই শহরটা আছে শহরতলিতে, ওখানে গিয়ে একটু বেরিয়ে আসি, এবং ভালো লাগবে যেহেতু 5 দিন অক্লান্ত পরিশ্রম করেছি। কাছেই 10 থেকে 12 মিনিট হাঁটলেই একটা ছোট্ট রেল স্টেশন ছিল, একটা মফস্বলের রেল স্টেশন দেখতে যেরকম হয় ওরকম শান্ত শিষ্ট সেই রেল স্টেশন, হার্ডলি কাউকে দেখা যায় ওখানে। তো আমি হেঁটে সকালবেলা গেলাম, গিয়ে ট্রেন আসলো। ট্রেন আসে ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটা ট্রেন আসে, একটা কি দুটো বগি লাগানো থাকে, অনেক বড় তেমন কোনো ট্রেন না, যেহেতু মফস্বলের মতো এলাকাটা, মানুষজন কম। তো ট্রেনে করে প্রায় 25 মিনিটের মতো লাগলো, আমার মনে আছে প্রায় আনুমানিক 25 মিনিটের মতো লেগেছিল তখন। তো আমি সিটিতে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি কেনাকাটা করলাম, সারাদিন ঘুরে বেড়ালাম, তারপর দুপুরের খাওয়া দাওয়া করলাম, করে তো ভাবলাম যে কেনাকাটা তো হলো, তো এবার ফিরে আসি। ট্রেনে করে যথারীতি আমি ফিরে আসলাম, তখন সন্ধেবেলা হচ্ছে এরকম একটা সময়, শীতকাল ছিল, ঠান্ডা ছিল, আমার জ্যাকেট পরা ছিল, আমার মাফলার ছিল, টুপি ছিল। আমি যখন ট্রেন স্টেশনে আসি, সেখান থেকে অল্প কজন মানুষ মাত্র উঠেছে, কিন্তু আমার স্টেশন আসার আগে তো মোটামুটি সবাই নেমে গেল, বগিতে আমি একা। আমার নিজের ট্রেন স্টেশনের ঠিক আগের স্টেশনে দেখলাম ট্রেনটা যখন থামলো, তখন একটা মেয়ে উঠে আসলো ট্রেনের মধ্যে, এবং মেয়েটার পরনে চোখে লেগে থাকার মতো টকটকে লাল একটা গাউন, তার উপরে কালো রঙের একটা কেমন ফ্রিলস ওলা একটা জ্যাকেটের মতো মেয়েটার পরা, মাথায় চুলগুলো কেমন করে যেন বাঁধা, আর বেশ ডার্ক মেকআপ করা। তো তখনকার সময় ওটা ছিল একটা ফ্যাশন ছিল, এটাকে বলে গথিক ফ্যাশন। এরা সবসময় ডার্ক কালার ইউজ করতো, ব্ল্যাকটা ইউজ করতো বেশি, চোখের চারিদিকে ওরা ট্যাটু করতো, নেল পলিশও হয়তো ব্ল্যাক, ঠোঁটের যে লিপস্টিক ওটাও ব্ল্যাক। সো বিভিন্ন রকমের ওরা রিংস পরতো নাকে, কানে, ঠোঁটে, বিভিন্ন জায়গায়। এই ফ্যাশনটা তখন সারা পৃথিবীতে বেশ প্রসিদ্ধ হয়ে উঠেছিল। সো আমি ওই পরিবেশে আসলে তো কারো দিকে সরাসরি তাকানো যায় না, কারণ এটা আসলে শিষ্টাচার বিরোধী। সো যতটুকু দেখার নিমিষের মধ্যে ওটুকু দেখে আমি আমার দৃষ্টি বাইরের দিকে ফেরালাম। তো আমাদের যখন স্টেশনটা আসলো, আমি নেমে গেলাম, মেয়েটা দেখলাম তাড়াহুড়ো করে আমার আগেই নেমে গেল। একটু ভাবলাম যে ঠান্ডার ভেতরে মেয়েটা তেমন কোনো ভারী কোনো কাপড় চোপড় পরেনি, নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে হয়তো। ট্রেন থেকে যখন নামার পরে আমি দেখলাম যে একটা মিউজিকের আসলে একটা শব্দ পাচ্ছিলাম আমি তখন। তো দেখি একটু দূরেই গাছগাছালির ভেতরেই ওখানে একটা পুরনো একটা বাড়ির মতো একটা গেট দেওয়া আছে, সেই গেটের ওখানের ওদিক থেকে একটা আসলে মিউজিক আসছিল, আর মিউজিকটা খুব ফেমাস একটা মিউজিক। আমার অনেক ফেভারিট ইগলস ব্যান্ডের ওই ওয়েলকাম টু দি হোটেল ক্যালিফোর্নিয়া যেই সংটা আছে, ওই গানটা ওখান থেকে বাজছিল। আমি একটু দাঁড়িয়ে গেলাম, বললাম যে বাহ, গানটা তাহলে একটু শুনি। তো দেখলাম মেয়েটি ওদিকেই হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বিকেলে পড়াশোনা তো আমাকে সারা রাত জেগে করতে হবে, কারণ অনেক হোমওয়ার্ক আছে। ভাবলাম যে এই হয়তো ক্যাফে হতে পারে, এই পরিবেশের মধ্যে এই ধরনের আসলে আমি দেখেছি, কক্সবাজারও আমাদের আছে সেই গ্রাম্য পরিবেশের ভেতরে ওরা খুব সুন্দর কফি শপ ওরা ভেতরে করে থাকে। সো অনেকটা ওই রকমের। আমিও হাঁটছি, তো মেয়েটা দেখলাম দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। সো আমি যেহেতু একটু দূরে ছিলাম মেয়েটার, তো আমি যখন ওখানে এসে পৌঁছালাম, দরজা ঠেলে আমি ভাবছিলাম যে বাহ, অনেক সুন্দর পরিবেশ হবে। আমি যখন দরজা ঠেলে ভেতরে ঢুকলাম, আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমি যা এতক্ষণ ভেবে এসছি এর ধারে কাছে আমার চিন্তা ভাবনা নেই। ওটা আসলে একটা ভেঙে পড়া একটা বাড়ির মতো। ওখানের ভিতরে কিছু আগে হয়তো কোনো এক সময় কোনো রেস্টুরেন্ট ছিল,
ভাঙাচোরা সমস্ত টেবিল এবং অনেক জায়গায় মাকড়সার জাল টাল এখনো আমি দেখতে পাচ্ছি এই সন্ধ্যাবেলার এই সময়টায়। এবং একটা দুটো চেয়ার টেবিল আছে পুরনো, এবং দেখলাম ওই মেয়েটা পেছন ফিরে ওই দিক হয়ে ওখানে বসে আছে একা, ওখানে কেউ নেই। আমার কেন যেন ওই মুহূর্তে সমস্ত শরীরটা ভারী হয়ে আসলো, আমার গায়ের চামড়া মনে হলো অনেক ঠিক হয়ে গেছে, মানে আমার কোনো ফিলিংস কাজ করছিল না। আর ভাবছিলাম এটা কি এই মুহূর্ত, এক মুহূর্ত আগে আমি শুনলাম যে সেই ইগলসের গানটা হচ্ছিল, কিন্তু এখন কোনো গান নেই, এটা কোন জায়গায় আমি আসলাম। তারপর এটা ভাবছি তখন মেয়েটা আস্তে করে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি যখন মেয়েটার সেই ফ্যাকাশে মুখটা দেখতে পেলাম, আমার মনে হচ্ছিল না যে এটা আসলে কোনো মানে জীবিত কোনো মানুষের কোনো মুখ, একটা নারীর মুখ, কিন্তু কেমন ফ্যাকাশে আর অদ্ভুত সেই গতিক তার মেকআপ করা। মনের সমস্ত শক্তি দিয়ে আমি নিজেকে বললাম যে এখান থেকে এই মুহূর্তে ভেগে যাও। আমি ঘুরলাম কিভাবে যে আমি স্টেশনের ওদিকটা আসলাম এবং বাসা পর্যন্ত এসে পৌঁছালাম এই গাছগাছালির ভেতর দিয়ে, আমার কোনো কিছু এই মুহূর্তে আর খেয়াল নেই। এসে সরাসরি নিজের বেডরুমে কাপড় চোপড় যা কেনাকাটা হয়েছিল রেখে শাওয়ারের জন্য গেলাম, গরম শাওয়ার নিলাম। তারপর আমি যখন পায়জামা পরে আর স্ল্যাক্স আর আমার সমস্ত যেটা পরে আমি আসলে ঘুমোতে যাই, একবারে ওই ড্রেসটা আমি পরে ফেলেছিলাম, কারণ স্টাডি করে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে যাব। তখন দেখি নিচ থেকে ওই জনের ওয়াইফ আমাকে বলল যে তোমার জন্য একটা চকলেট কেক ফ্রিজে রাখা আছে, তুমি গিয়ে একটু খেয়ে নিও। তা আমি নিচে নেমে ফ্রিজ খুলে দেখলাম যে হ্যাঁ, সুন্দর একটা চকলেট কেক রাখা। সো আমি ওটা বের করলাম আর ভাবলাম যে একটু কফি এখানে বানাই, তারপর আমি পড়াশোনা করতে পারবো। কিন্তু মাথার মধ্যে আমার কিন্তু ঘুরছিল এবং ভেবে পাচ্ছিলাম না আসলে কি দেখলাম, কি হয়ে গেল। তা আমি কফি বানাতে বানাতে এমন সময় দেখি জনের ওয়াইফ এসে কিচেনে ঢুকে বললো যে তুমি সারাদিন বাইরে ছিলে, আমার তো মেয়ে এসছিল, আমার বড় মেয়েটা এসছিল, ও ডর্ম থেকে কিছু ফ্রেন্ড নিয়ে এসছিল, ওরা অনেক হইচই করলো, তারপর চলে গেল, ওরাই কেকটা আসলে নিয়ে এসছিল। সো আমি বললাম যে তোমার আরেক মেয়ে কোথায়? তো দেখি জনের ওয়াইফ চুপ করে আছে, কিছু বলছে না। তো আমার দিকে আমাকে বললো তাকিয়ে যে ওই যে ফ্রিজের উপরে দেখেছো অনেকগুলো ছবি আছে, ওখানে আমার দু মেয়ের ছবি ওই যে দেখো কর্নারে লাগানো আছে। তো আমি ছবিটার দিকে তাকিয়ে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে মেয়েটাকে আমি এই একটু আগে দেখলাম সেই ভৌতিক পরিবেশে, ওখানে আরেকটা মেয়ে। আমি ওকে বললাম এটা তোমার মেয়ে? এই এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এক্স্যাক্টলি সেম রেডের যে কালারের যে গাউন, ওই গাউন পরা আর ওরকম ড্রেস আপ করা। বললো যে হ্যাঁ ওটা আমার মেয়ে। কেন? আমি বললাম ও কোথায়? বললো তো 1 বছর আগে হলো একটা ঘটনা ঘটেছিল, যাই হোক ওটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, অ্যান্ড শি ইজ মিসিং ফর এভার। আমি আর আমার মুখ দিয়ে আমার কোনো কথা বেরোচ্ছিল না, আমার কোনো ভাষা আমার মুখ দিয়ে আমি যে ওকে বলবো যে আমি কাকে দেখলাম একটু আগে, কি দেখে আসলাম, এটা যে ওর সাথে শেয়ার করব, এটা আমার আর মুখ দিয়ে বেরোচ্ছিল না এই কথাগুলো। সো এটাই ছিল আজকের আমার আরেকটি ঘটনা। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। Spirit, be here with me. Get to me. Book.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আফরান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। তার আগে জানাই আপনারা শুনছেন ভূত.com, ঈদ স্পেশাল। আমি রাসেল আছি সাথে, এবং আশা করছি আপনাদের ঘটনা ভালো লাগছে, আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফরান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমাকে লিখতে ভুলবেন না www.facebook.com/russell.স্বাধীন এই অ্যাড্রেসে গিয়ে, এবং আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না স্বাধীন মিউজিক অ্যাপে, এবং সেই সাথে আমাকে অবশ্যই ইমেল করতে ভুলবেন না। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। জানি আমার কথাগুলো আপনাদের এখন শুনতে ইচ্ছে করছে না, কারণ অপেক্ষা করছেন অধীরভাবে আফনান ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনতে। তো আমি প্লে করব সেই ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি।
আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আফনান আপনাদের সামনে বরাবরের মতো এবারও একটি চমৎকার স্টোরি নিয়ে হাজির হয়েছি। আমি সাধারণত আমার যে জেলা রাজবাড়ী জেলা কেন্দ্রিক ঘটনাগুলো বলতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার জেলায় মানে অনেক লোমহর্ষক অনেক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলো সংগ্রহ করে বলতে আমার একটু বেশি ভালো লাগে অন্য জায়গার থেকে আর কি। অন্য জায়গাগুলোও বলি, রাজবাড়িটা একটু বেশি বলি, এই জন্য আমার অনেক গল্প আপনারা বিশেষ করে রাজবাড়ি কেন্দ্রিক গল্পটা একটু বেশি শুনে থাকবেন। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 2010 সাল এবং রাজবাড়ী সদর উপজেলার মধ্যেই পৌরসভার এবং যে পৌরসভাটি রয়েছে পৌরসভার একদম মানে পৌরসভার এরিয়ার একদম পাশে একটি গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে রামচন্দ্রপুর। এই রামচন্দ্রপুরে খবির উদ্দিন নামক একজন মানে দরিদ্র মানুষের বসবাস আছে। ওনার ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। খবির উদ্দিন উনি খুব গরিব মানুষ ছিলেন। ওনার নিজের আসলে ওরকম কোনো জায়গা ছিল না। উনি পরের খেতে বর্গার কাজ করতেন এবং ওনার একটি মানে বেশ বড়সড় সুন্দর একটি গরু ছিল। ওই গরু থেকে যেই দুধ উনি পেতেন সেই দুধ বিভিন্ন বাসায় গিয়ে উনি বিক্রি করতেন এবং খাঁটি দুধ বিক্রেতা হিসাবে ওনার বেশ সুনাম ছিল তখন। তো উনি সাধারণত সকালে যে কাজটি করতেন, সকালে উনি মাঠে গরুটা বেঁধে দিতেন এবং সন্ধ্যার আগ দিয়ে উনি গরুটি নিয়ে আসতেন। এটি ওনার প্রতিদিনের কাজ ছিল। আর মধ্যবর্তী এই সময়ে উনি বিভিন্ন কারো খেতে বর্গা চাষি হিসাবে কাজ করতেন। একদিন উনি সকালে মানে গরুটি বাঁধেন মাঠে বাঁধার পর উনি একটু দুপুরের মধ্যে কাজ শেষ করে ওনার রাজবাড়ী বাজারে একটু কাজ ছিল। তো ওই কাজ হঠাৎ করে কাজ পড়ে যায়, যার কারণে ওনার বাসার থেকে আর কি উনি বলে যাননি যে ওনার ছেলে যে ছিল তাকেও বলে যান বা ওনার স্ত্রীকে বলে যেতে পারেননি যে উনি বাজারে যাচ্ছে, যদি একটু দেরি হয় ওনার ছেলে যেন মাঠ থেকে গরুটি নিয়ে আসে। এখন উনি বাজারে যখন যান ওই সময় বেশ কিছু কারণে ওনার অনেক দেরি হয়ে যায়। আর ওনার তো মোবাইল ছিল না, মোবাইল ফোন না থাকার কারণে ওনার নিজের মোবাইল ফোন নাই, বাসার কারো মোবাইল ফোন নাই, যার কারণে কাউকে ফোন করে বলতেও পারছেন না যে ওনার আসতে দেরি হবে। ওনার ছেলেকে যে বলবেন যে গরুটা যেন সে মাঠ থেকে নিয়ে আসে, এটা উনি বলতে পারছিলেন না। এদিকে ওনার যে ছেলে সে চিন্তা করছে যে প্রতিদিন তো বাবা নিয়ে আসে, তো হয়তো সেও নিয়ে আসবে। আর ওনার ছেলেও ওই দিন একটু পাশের একটি গ্রামে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলতে গেলে ওই দিনও তার খেলা শেষ করে মানে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে দিতে বাড়িতে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। তো এখন যেহেতু উনি খবির উদ্দিন কাউকে বলেও যান নাই যে আসতে দেরি হবে, তো এদিকে ওনার ছেলেও বাড়িতে নাই। এখন ওনার স্ত্রী গরুটাকে যে আনতে যাবে এই সাহসও পাচ্ছিলেন না, যে বাসায় তারা যদি আবার বাসা ফাঁকা করে যাব, তারা যদি আবার গরুটা নিয়ে আসে, এজন্য উনি স্বামী এবং সন্তানের অপেক্ষা করছিলেন। এদিকে বাজারে বেশ কিছু ওনার কাজ সারতে রাত প্রায় 12:30 বেজে যায়। কিন্তু রাত 9টা 9:30 মধ্যে ওনার ছেলে আবার বাড়িতে চলে আসার পরে খবির উদ্দিনের স্ত্রী তার ছেলেকে বলছে যে তোমার বাবা তো এখনো আসেনি, ওদিকে মাঠেও তো গরুটা আনা হয়নি। তখন ওনার ছেলে বলছিলেন যে বাবা তো হয়তো এখনই চলে আসতে পারে, তো একটু দেখি যদি দেরি হয় তাহলে আমি গরুটি নিয়ে আসব। তখন এর মধ্যে কি হয়, যখন খবির উদ্দিনের আসতে অনেক দেরি হচ্ছিল তখন রাত 10:30টার দিকে খবির উদ্দিনের ছেলে সে গরুটি মাঠে আনতে যায়। তো অদ্ভুত ব্যাপার হলো, সে এই গরুটি মাঠে আনতে আসা যাওয়া আসলে কখনোই 30 মিনিটসের উপরে লাগার কথা না, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, খবির উদ্দিনের ছেলে গরু নিয়ে বাসায় ফিরছে না। এদিকে খবির উদ্দিন রাত প্রায় 12:30টার দিকে যখন বাসায় এসে এই ঘটনা শোনে যে তার ছেলেও গরু আনতে গিয়েছে অনেকক্ষণ আগে, প্রায় 3 ঘন্টা আগে গিয়েছে বা 2 ঘন্টা আগে গিয়েছে, কিন্তু এখনো ফিরছে না।
তখন খবির উদ্দিন চিন্তা করে কি ব্যাপার, কি হলো, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। তখন খবির উদ্দিন উনি নিজেও হাতে একটি কুপি নিয়ে, যেটাকে আমরা ল্যাম্প বলি বা কুপি বলি, যেটা মানে হারিকেন না, আপনারা দেখেছেন যে আলোটা উন্মুক্ত ভাবে জ্বলে আর কি, হালকা বাতাসে কিন্তু নিভে যেতে পারে সেটা। তো যেহেতু ওনার টর্চ লাইট ছিল না, খুব গরিব মানুষ ছিলেন আর কি, তো উনি এই একটা কুপি নিয়ে বের হন ওই মাঠের দিকে যেখানে গরুটি উনি বেঁধে রেখেছিলেন। তিনি যখন মাঠে যান, যাওয়ার পরে উনি কোথাও গরু দেখতে পান না, তো কোথায় গেল? তাহলে এমন হতে পারে যে গরুটি মাঠ থেকে ছুটে পালিয়েছে বা অন্য কোথাও চলে গেছে, এমন হতে পারে, অনেক সময় এরকম হয়। তো উনি ওই হাতে কুপি নিয়ে বিভিন্ন জায়গায় উনি গরু খোঁজার জন্য চেষ্টা করতে থাকেন, আশেপাশের বিভিন্ন জায়গায়, এবং কয়েকটা বাড়ি থেকে লোকজনদেরকে ডেকেও তোলেন যে তারা গরুটি দেখেছে কিনা। তখন তারা বলে যে না, ওনারা গরুটি সন্ধ্যা পর্যন্ত মাঠেই দেখেছিলেন, তারপরে আর ওনারা খেয়াল করেননি। কবির উদ্দিন চিন্তায় পড়ে যায়, যেহেতু ওনার উপার্জনের বড় একটা মাধ্যম ছিলেন এই গরু এবং এই গরুর থেকে প্রাপ্ত দুধ এবং দুধ বিক্রিত অর্থ। তো উনি গরু খোঁজার জন্য হন্যে হয়ে ছুটতে থাকেন। এদিকে ওনার ছেলে কোথায় গরু খুঁজছে এটা উনি মানে বুঝতে পারছেন না, যে ছেলে আবার কোন দিকে গিয়েছে। তো চিন্তা করেন ছেলে ও তো হয়তো খুঁজে বা যেভাবেই হোক বাড়িতে ফিরে আসবে, তো উনি নিজ দায়িত্বে একটু খুঁজতে থাকেন। তো খুঁজতে খুঁজতে উনি একটি জায়গায় চলে আসেন, এই জায়গার নাম হচ্ছে লোকোশেড। তো আমি কিন্তু এর আগে অনেকবার যে গল্পগুলি শেয়ার করেছিলাম, তো তার মধ্যে বেশ কিছু গল্প কিন্তু রাজবাড়ী জেলার এই লোকোশেড কেন্দ্রিক ছিল। এটা খুবই হন্টেড একটা জায়গা এবং অনেক ঘটনা এই লোকোশেড কেন্দ্রিক রয়েছে, আমি আগেও শেয়ার করেছি। আজকের ঘটনাটি অনেকটা সেই কেন্দ্রিক এবং ভবিষ্যতে আরো ইনশাল্লাহ লোকোশেড কেন্দ্রিক ঘটনা আমি উপহার দিতে পারবো আপনাদেরকে, আশা করি ইনশাল্লাহ। তো উনি লোকোশেডের দিকে যেতে থাকেন। যেতে 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 লোকোশেডের, এটা তো একটা সময় মানে রেলের ইঞ্জিন মেরামত, বিভিন্ন বগি মেরামতের জন্য ব্যবহৃত হতো। এখন অবশ্য সেই কাজটি এখন হয় না, কিন্তু রেলের এই বিশাল জায়গা এটি পড়ে আছে এখনো। ওখানে উনি যখন মানে মেইন রেল লাইনটা ওখান থেকে পার হয়ে ওই পাশে চলে যান, অপর পাশে চলে যান, সেখানে যাওয়ার পর ওখানে বিশাল একটা মাঠ রয়েছে, লোকোশেডের বিশাল একটা মাঠ রয়েছে। তো সেখানে উনি গিয়ে ওনার ওই গরুটি দেখতে পান। উনি দেখেন যে ওই গরুটি ওখানে ঘাস খাচ্ছে। তখন উনি স্বাভাবিকভাবে গরুটির কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু খেয়াল করেন যে প্রথম দিকে অবশ্য উনি বুঝতে পারেন না, কারণ গরু পেয়ে গেছেন এই আনন্দে আসলে বেশ কিছু বিষয় উনি লক্ষ্য করতে পারেননি। যখনই গরুটি উনি ধরতে গিয়েছেন, দেখেন গরুটি ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। তখন উনি বারবার গরুটি ধরার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই গরুটি ধরতে পারছিলেন না উনি। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে আসলে ওনার যে গরুটি ছিল দেখতে হুবহুই সেটাই এটা, কিন্তু ওনার গরুর থেকে আকারে প্রায় দ্বিগুণ আকৃতির একটি গরু। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার গরু এত বড় হয়ে মানে এত স্বাস্থ্যবান কিভাবে হলো। তো উনি চিন্তা করেন রাতের বেলা হয়তো বা আমি চোখে ভুল দেখছি কিনা, এরকমও হতে পারে, উনি এই চিন্তা করছিলেন। তো উনি গরুর পিছনে ছুটতে থাকতেন, কিন্তু গরুকে উনি কিছুতেই ধরতে পারছিলেন না। একটা সময় উনি খেয়াল করলেন যে ওই মাঠের চারদিকে অনেকগুলো ঠিক একই রকমের গরু মাঠের চতুর্দিকে চলে আসছে এবং আস্তে আস্তে এই খবির উদ্দিনকে ঘিরে ফেলছে এবং তাকে আঘাত করার জন্য, বিশেষ করে খবির উদ্দিনকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে এগিয়ে আসছে। তখন খবির উদ্দিন বুঝতে পারেন যে আসলে উনি একটি বিশাল বিপদে পড়ে গেছেন, যে এই গরুটি আসলে কোনো স্বাভাবিক গরু না, নিশ্চয়ই এটা প্যারানরমাল কিছু। তখন উনি এই মুহূর্তে চতুর্দিকে এরকম মানে বড় বড় আকৃতির গরু, একই রকম চেহারার গরু। তো উনি এখন কি করবেন? উনি চিন্তা করলেন যে এইবার হয়তো ওনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে উনি সাহস সঞ্চয় করে উনি জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। সৌভাগ্যক্রমে সূরা ইয়াসিনটা ওনার মুখস্থ ছিল। জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। তো উনি খেয়াল করলেন যে সূরা ইয়াসিন উনি যত জোরে পড়ছেন, গরুগুলো তত ওনার থেকে তত বেশি দূরে সরে চলে যাচ্ছে। এজন্য উনি আরো জোরে পড়া শুরু করেন এবং পড়তে পড়তে উনি যে কাজটি করেন, উনি ওনার বাড়ির দিকে দৌড়তেন এবং জোরে জোরে পড়ছিলেন এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখতে পান যে ওই গরুগুলো ওনার পেছনে দৌড়ে দৌড়ে আসছে।
কিন্তু ওনার কাছে আসতে পারছে না, বেশ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আগাচ্ছে। এভাবে উনি দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে উনি ওনার স্ত্রীকে সবকিছু খুলে বলেন, এবং আরেকটা মজার বিষয় যে বাড়িতে এসে দেখেন ওনার যে গরুটি যেটি মাঠে উনি বেঁধে রেখে এসেছিলেন সেটি একাই আবার বাড়িতে চলে আসছে। তো সেটাকে উনি গোয়ালে বেঁধে রাখেন, এবং উনি জিজ্ঞেস করেন ওনার ছেলে কোথায়। উনি প্রথমে গরু দেখে মনে করেছিলেন যে ওনার ছেলে হয়তো খুঁজে নিয়ে আসছে। তখন ওনার স্ত্রী বলেন যে ওনার ছেলেকেও পাওয়া যাচ্ছে না, সেও গরু খুঁজতে গিয়ে এখনো আসেনি। তখন কবিরউদ্দিন চিন্তা করেন, তাহলে আমার ছেলে আবার বিপদে পড়ে নাই তো কোনো। এই চিন্তা ওনার মনের মধ্যে খুব দোলা দিতে থাকে। এখন সন্তানের বিপদ হতে পারে এই চিন্তা করে উনি মাত্র যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে উঠে এসেছেন, তো সেই কথা চিন্তা না করে উনি নিজেই বের হয়ে যান। বের হয়ে ওনার ছেলেকে এবার উনি খুঁজতে থাকেন। ওনার স্ত্রীও সাথে আসতে চাইলে উনি নিষেধ করেন যে না, তুমি বাড়িতে থাকো, এবং উনি একাই বের হন। কবিরউদ্দিন একাই বের হয়ে ওনার ছেলেকে খুঁজছেন এবং চিৎকার করে তাকে ডাকছেনও। তো হঠাৎ উনি আবার ওই লোকশেরের দিকে খেয়াল করেন যে ওই লোকশেরের দিকে আবার আমার ছেলে যায় নাই। তো লোকশেরের দিকে উনি সামান্য একটু এগিয়ে দেখেন যে দূরে কোনো একটা ছায়ামূর্তির মতো কেউ হেঁটে হেঁটে লোকশেরের দিকে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি যে কাজটি করেন সেটা হলো ওনার ছেলেকে ডাকতে থাকেন, কিন্তু ওনার ছেলে কোনো উত্তর দিচ্ছে না। উনি বুঝতে পারেন এটাই তার ছেলে, কারণ যেই পোশাক ওনার ছেলে যে শার্টটা পরে সেটা উনি দূর থেকে আবছা চাঁদের আলোতে বুঝতে পারছিলেন যে এটি ওনার ছেলে। কিন্তু উনি খেয়াল করছিলেন ওনার ছেলে কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা লোকশেরের ওই মাঠটার দিকেই যাচ্ছেন যেখানে উনি কিছুক্ষণ আগে ভয়ঙ্কর একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল। তো উনি দৌড়ে ওনার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করেন। তো কাছে গিয়ে অনেক কষ্ট করে ওনার ছেলের কাছে যান। অদ্ভুত ব্যাপার, উনি যতই দৌড়ানোর চেষ্টা করছিলেন ওনার ছেলের কাছে যাওয়ার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার পাটা চলছে না, অতটা ওনার পাটা আটকে যাচ্ছে, জড়তা হয়ে যাচ্ছে ওনার পায়ে। তারপরেও উনি দোয়া কালাম পড়তে থাকেন এবং দৌড়ানোর চেষ্টা করতে থাকেন, এবং একটা সময় গিয়ে ওনার ছেলের কাছে গিয়ে ডাক দেন। তারপরেও ওনার ছেলে ওনার ডাক শুনতে পাচ্ছিল না। তারপর কাছে গিয়ে যখন ছেলের গায়ে হাত দিয়েছেন তখন তার ছেলের জ্ঞান ফিরে আসে। তখন কবিরউদ্দিন বলে, এই তুমি কোথায় যাচ্ছিলা? তখন ওর ছেলে বলে যে আমি তো নিজেও বুঝতে পারছিলাম না আমি কোথায় যাচ্ছিলাম। আমি একটু গরু খুঁজতে খুঁজতে তো এই দিকে চলে আসছি, অনেকক্ষণ ধরে খুঁজছি, আশেপাশের কয়েকটা জায়গায় আমি খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপরে মনে করলাম যে লোকশেরে এই দিকে কি আছে কিনা, কিন্তু এদিকে কিছুক্ষণ আসার পরেই কি হয়েছে আমি আর বলতে পারি না, যে আমি কোথায় যাচ্ছিলাম, কি হয়েছিলাম, কিচ্ছু বলতে পারি না। এই যে এখন বাবা তোমাকে দেখছি। তখন ওনার ছেলেকে আবার উনি বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর ওনার ছেলের প্রচন্ড জ্বর আসে। এরপরে তারপরে স্বাভাবিকভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনা। তো এরকম ঘটনা লোকশেড কেন্দ্রিক অনেক ঘটে থাকে। আবার ইনশাল্লাহ কোনো একটি এপিসোডে আমি কোনো এক সময় লোকশেডের আরো কোনো লোমহর্ষক কোনো ঘটনা আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। রাসেল ভাইকে এবং সকল ভূত.com এর সকল শ্রোতাদেরকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ভূত.com। অনেকদিন আগে আমাদের একটি ঘটনা পাঠিয়েছিলেন, যে ঘটনাটি অনেকদিন ধরে প্লে করা হয় না। তো আমার মনে হয় যে সেই ঘটনাটি আমি এখন প্লে করতে চাই। পাঠিয়েছেন আমাদের চট্টগ্রাম থেকে আমাদের একজন লিসেনার, এবং তার সেই ঘটনাটি আমরা শুনে আসব। এবং আপনার জানা যে ঘটনাগুলো আছে সেগুলো আপনি আমাকে পাঠাতে পারেন। আমাকে অবশ্যই ইমেল করুন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার ইমেলের প্রতীক্ষায় রয়েছি, অধীর প্রতীক্ষায় রয়েছে। আপনারা এখন জেনে যান, মোটামুটি আমি ফেসবুকে খুবই অ্যাক্টিভ, যে কারণে আপনারা জেনে যান যে কোন ধরনের ঘটনা এবার আমরা করতে যাচ্ছি, কোন ধরনের ঘটনা আমরা প্রচার করব, কোন ধরনের ঘটনায় আপনারা শুনবেন। আপনারাও আমাদেরকে জানান যে কোন ধরনের ঘটনা শুনতে চান আফনান ভাইয়ের কাছে, কোন ধরনের ঘটনা শুনতে চান বাবু ভাইয়ের কাছে, কোন ধরনের ঘটনা শুনতে চান ডক্টর আলিফের কাছে, বা দেশের বাইরে থেকেও বা কি ধরনের ঘটনা শুনতে চান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
ভাই, আশা করি ভালো আছেন। আমরা জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন, সবসময় ভালো থাকবেন এই আশাই করতেছি। অনেকদিন ধরেই আমার মামার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার কাছে পাঠাবো করেও পাঠানো হচ্ছিল না, কিন্তু এই হোম কোয়ারেন্টাইনের দিনে আসলে সুযোগটা পেয়ে গেলাম, তাই রেকর্ড করে আপনাকে পাঠিয়ে দিলাম। যদি সম্ভব হয়, যদি ঘটনাটি শোনানোর যোগ্য বলে মনে হয়, তাহলে শ্রোতাদের শোনাবেন। যদি না শোনান তাতেও কোনো সমস্যা নেই। ঘটনাটি আমি যখন শুনি তখন আমি 8 কি 9-এ পড়ি, এবং ঘটনাটি আমি শুনেছি আমার ঠাকুমার কাছ থেকে, মানে আমার যে মামার মায়ের কাছ থেকে। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমার মামা চট্টগ্রামে একটি ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং কোম্পানি, একটি বিশেষ কারণে আমি সেই কোম্পানিটির নাম উল্লেখ করছি না এবং আমার মামার নাম উল্লেখ করছি না। তো ঘটনাটি হচ্ছে এমন, প্রায় সময় আমার মামা চট্টগ্রাম থেকে ঢাকায় যেতেন ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এর কাজ করার জন্য। মূলত তার কাজটি ছিল হচ্ছে মালামাল ট্রান্সফার করে দেওয়া, মানে চট্টগ্রাম থেকে ঢাকায় নাইটে এবং ডেতে প্রায় সময় ওনারা যেতেন মালামাল ট্রান্সফার করার জন্য। তো মামা অনেক অনেস্ট একজন ব্যক্তি ছিলেন, যে কারণে গিয়ে কোম্পানির অনেক ইম্পর্টেন্স কাজ ওনাকে করতে হতো। তো ঘটনাটি বলার আগে আমি একটি কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আমার মামার প্রায় সময় অস্বাভাবিক রকমের পেটে ব্যথা হতো, খুবই অস্বাভাবিক রকমের। অনেক মানে এই ব্যাপারটা হঠাৎ করে হয়ে যেত। ধরেন মামা কাজ করতেছে, অফিসে বসে হঠাৎ করে এমন টাইপের পেটে ব্যথা হতো যেটা উনি কখনো কল্পনা করেন নাই। খুবই কঠিন রকমের পেটে ব্যথা, যে পেটে ব্যথা হলে মামা প্রায় সেন্সলেস মতো অবস্থা হয়ে যেত, একদম বেহুশ হয়ে যেত যখন সেটা হতো। তো অনেক ডাক্তার, কবিরাজ, বৈদ্য দেখানো হয়েছে, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয় নাই। তো ঘটনাটা যখন ঘটে তখন মামা একদিন চট্টগ্রাম থেকে ঢাকায় যায় মালামাল ট্রান্সফার করার জন্য। গেল, কাজ শেষ করলো, কোনো একটা কারণে সে অফিসে ট্রান্সপোর্ট করে আসতে পারে নাই। তাকে ঢাকায় তার একটা বন্ধুর বাসায় যেতে হয়, বন্ধু নিমন্ত্রণ করে নিয়ে যায় ওনাকে। তো উনি অফিসের যে ট্রান্সপোর্ট সেই কার্গো পাঠিয়ে দেন, উনি আর ওটাতে করে আসেন না। তো পরবর্তীতে উনি ওনার বন্ধুর বাসায় যান এবং সেখানে রাত্রি যাপন করেন। কিন্তু রাত্রি যাপন যখন করেন তার পরের দিন উনি ঢাকার একটি বাস স্টেশনে যান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য, মানে বাড়িতে আসার জন্য। কিন্তু উনি যখন যান তখন ওই মুহূর্তের জন্য কোনো গাড়ি ছিল না। যে গাড়িটা ছিল সেটা হচ্ছে 1 ঘন্টা পরে যাবে। মামা যথারীতি সেই সিট ফিল আপ করলো। এখন এতটা সময় কি করবে, তাই উনি কাউন্টারে বসেছিলেন। হঠাৎ করে উনি ফিল করলেন যে ওনার সেই যে তীব্র পেটে ব্যথা, সেটা উনি ফিল করতেছেন। অনেক বেশি রকমের পেটে ব্যথা, উনি অনেক চেষ্টা করে সেটাকে কমাইতে পারে নাই। আর ওই ঢাকায় এরকম কোনো ওই বন্ধুটি ছাড়া এরকম কোনো আত্মীয় স্বজনও নাই যাকে ফোন করে ইমিডিয়েট সাহায্য নেবে। বন্ধুকে কল করছে, বন্ধু অনেক ব্যস্ত ছিল। তো মামা বসেছিল, কোনো রকমে কষ্ট করে বসেছিল, কিন্তু ব্যথাটি এমন অবস্থা হয় যে উনি প্রায় সেন্সলেস অবস্থা হয়ে যান, বেহুশি হয়ে যান, কিন্তু একটু তার চেতনাটা ছিল। তো যখন উনি সেন্সলেসের মতো অবস্থা হয়ে যান তখন উনি ফিল করেন, উনি দেখতে পান যে একটি বৃদ্ধা মহিলা হাত তার কাছে আসেন, মামার কাছে আসেন, এসে মামার পাশে বসেন, মামার মাথায় হাত বুলিয়ে দেন এবং মামাকে জিজ্ঞেস করেন যে বাবা, তোমার কি অনেক কষ্ট হচ্ছে? এই ধরনের কিছু কথাবার্তা বলতেছিল। বৃদ্ধার আঞ্চলিকতা বোঝাই যায়, বৃদ্ধা যে কোনো একটি জায়গার আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন উনি। মামা সেটা ফিল করেন, মামা সেটা বুঝতে পারেন। এখন মামা কোনো রকমের জবাব দেন, হ্যাঁ অনেক বেশি কষ্ট হচ্ছে। এখন
রাসেল একটা কথা বলে রাখি, মামা প্রচুর পানি পান করতেন। ওনার ব্যাগের মধ্যে একটি পানির বোতল ছিল। তখন বৃদ্ধা একটা কাজ করলেন, সেই পানির বোতল থেকে কিছু পানি হাতের মধ্যে নিয়ে সেখানে মন্ত্র টাইপের কিছু একটা পড়লেন, মানে মন্ত্র যেরকম পড়ে সেরকম করে পড়ে সেই পানিটা মামাকে খাইয়ে দিলেন হাতে করে নিয়ে। তারপরে বলেন তুমি শুয়ে থাকো, মানে এরকম কিছু একটা বলেন। কিন্তু বলার পরে উনি সেখান থেকে চলে যান, ওই বৃদ্ধা সেখান থেকে চলে যান। এখন উনি যে চলে যাচ্ছিলেন সেটা কিন্তু মামা দেখতে পায়। দেখার পরে মামা বেহুশ হয়ে যায়, ওনারা কিছুই মনে থাকে না। পরবর্তীতে মানুষের থাকি তোমার ঘুমটা ভাঙে, উনি দেখতে পান যে সে বৃদ্ধা আর কোথাও নাই, এবং ওনাকে যে পানি খাওয়ানো হয়েছিল সেটার প্রমাণ হচ্ছে মামা কিন্তু বাস কাউন্টারে বসার আগে পানি, যতটুকু মনে পড়ে উনি এখান থেকে আর কোনো পানি খান নাই। কিন্তু পানিটা যে কিছুটা খরচ হয়েছে সেটার প্রমাণ কিন্তু ওই খালি বোতলটা দেখলেই বোঝা যায়। তো রাসেল ভাই, যে ঘটনাটা বলতেছিলাম, যে ওই ঘটনাটির পর মামার যে তীব্র পেটে ব্যথা সেটা আকস্মিকভাবে চলে যায়। কেন বলি, কারণ আগে যখন এই পেটে ব্যথাটা হতো তখন উনি প্রায় সময় ফিল করতেন যে, মানে ওনার যখন সেন্সলেস থেকে ওনার জ্ঞান ফিরতো তখন কিন্তু ওনার যেই কিছুটা ব্যথা উনি ফিল করতেন। কিন্তু সেই দিনের পর থেকে ওনার ওই ব্যথাটা আর নাই, মানে একদমই টোটালি চলে গেছে আকস্মিকভাবে। কিভাবে হলো সেটা কেউ জানে না। এবং ওই বৃদ্ধাকেও উনি অনেক খুঁজছেন, এরপর যখন গেছে ওই স্টেশনের পাশাপাশি অনেক দেখছিল, কিন্তু তখন আর খুঁজে পান নাই আর কি। তো মানুষের লাইফে এমন অনেক কিছুই ঘটে যেগুলোর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। এমন অনেক কিছুই পৃথিবীতে ঘটে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেননি। কে ছিলেন এই বৃদ্ধা, কি তার পরিচয়, কিছুই জানেন না মামা। কিন্তু ওই বৃদ্ধাটি যেন মামার জীবনে একটা আশীর্বাদ হয়ে এসেছিলেন। এই ঘটনাটি সম্পূর্ণ সত্য, আমি একাধিকবার নিশ্চিত হওয়ার জন্য